আচ্ছা, সবকিছু ঠিক আছে। আচ্ছা, জাস্ট গিভ মি আ মোমেন্ট। হ্যাঁ, ওকে। আমরা ওয়েবসাইটে ক্লাসটা অ্যাড করে দিচ্ছি। ওয়েবসাইটে আসলে তোমরা লাইভ ক্লাস করতে পারবা। এখানে একটু বলে রাখি যে এটাই আমাদের ফাইনাল ওয়েবসাইট না, এটা আমাদের প্রেজেন্ট ওয়েবসাইট। তবে আমাদের নতুন যে ওয়েবসাইটটা আসতেছে সেখানে সবকিছু আরো বেশি স্মুথ হতে যাচ্ছে। তো নতুন ওয়েবসাইটে কিন্তু আমরা তোমাদের এখনো দেখাইনি যে নতুন ওয়েবসাইটে আসলে কি ফিচার থাকতেছে। সো জাস্ট গিভ মি আ মোমেন্ট। আমি আগে ক্লাসটা অ্যাড করে দিচ্ছি, তোমরা ক্লাসে জয়েন হইতে পারবা। ওয়েবসাইটে আমি দেখাচ্ছি যে কিভাবে তুমি আসলে ওয়েবসাইটে ক্লাসে জয়েন করবা। আচ্ছা, হোপফুলি ওয়েবসাইটে ক্লাসটা করা যাচ্ছে। হোপফুলি ওয়েবসাইটে ক্লাসটা করা যাচ্ছে। জাস্ট গিভ মি আ মোমেন্ট। রেগুলার ক্লাস করলে প্রাইস দেওয়া হবে কিনা? হ্যাঁ, নতুন ওয়েবসাইটে এই ব্যাপারগুলো আমাদের থাকতেছে। ব্যাপারটা কিরকম হবে আমি তোমাকে বলি। যে তুমি লাইভ ক্লাস করার পরেও অনেকে রেকর্ড ক্লাস করে, সেক্ষেত্রে আমরা 24 ঘন্টা সময় দিব একটা ক্লাস করার জন্য। ওয়েবসাইটে ক্লাসটা করে ক্লাসের ওইখানে টিক দিতে হবে। এক্সামটা দিচ্ছ কিনা সেটা তো আমরা জানি। তো এই ব্যাপারগুলো সহ আমরা ওভারঅল তোমার মান্থের পারফরমেন্স হিসাব করব, যে টোটাল মান্থে তুমি সবগুলা ক্লাস করছো কিনা, সবগুলা এক্সাম অ্যাটেন্ড করছো কিনা। অর্থাৎ এই পারফরমেন্সের উপর বেস করে আমরা আসলে টপার নির্ণয় করব। একটু ওয়েবসাইটে ক্লাসটা করা যাচ্ছে, তোমরা একটু চেক করে দেখো যে ওয়েবসাইটে ক্লাসটা করা যাচ্ছে কিনা। সবাই যারা ওয়েবসাইটে ক্লাসটা করতে চাও সবাই একটু যাও, ওয়েবসাইটে ক্লাসটা করা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, ওয়েবসাইটে ক্লাসটা করা যাচ্ছে। তোমরা যারা ওয়েবসাইটে কোর্সটা কন্টিনিউ করতে চাও তারা কিন্তু আসলে চাইলে ওয়েবসাইটেও কোর্সটা কন্টিনিউ করতে পারবা। ফলে ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইটে কোর্সটা কন্টিনিউ করা যাবে, এক্সাম অবশ্যই ওয়েবসাইটে হবে। এবং সাথে সাথে আচ্ছা, সবকিছু ঠিক আছে তাই তো? সবকিছু ঠিক আছে? ওকে, ফাইন। চাইলে ওয়েবসাইটেও কোর্সটা কন্টিনিউ করতে। ওকে। আর দ্বিতীয়ত তোমাদের টেলিগ্রাম গ্রুপে কয়েকটা সেকশন করা হবে তোমাদের সুবিধার্থে। 2 নাম্বার, টেলিগ্রাম গ্রুপে কালকের মধ্যে মেন্টর কারা কারা তোমাদের হেল্পের জন্য থাকবে সেটা দেওয়া হবে। সাথে সাথে 15 থেকে 20 দিনের মধ্যে ওয়েবসাইটে তোমাদের কিউএনএটা চালু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কিউএনএ এর জন্য তোমরা তখন ওয়েবসাইটের হেল্প নিবা। ওয়েবসাইটের কিউএনএটা আমি তোমাকে একটু দেখাচ্ছি, তার আগে একটু বলে রাখি এই যে জৈব রসায়ন অধ্যায়টা, এই অধ্যায়টা কে কে এর আগে পড়ছো আর কে কে আসলেই পড়া হয় নাই। একটু বলে রাখি যে যারা যারা এর আগে অধ্যায়টা পড়ো নাই তাদেরও তেমন সমস্যা হবে না। দিন শেষে এতটুকু মাথায় রাখবা যে আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য যে ক্লাসগুলা করাচ্ছি এই ক্লাসগুলা solely মেডিকেল অ্যাডমিশনের জন্য। স্টিল আমি বলে দিব যে সিকিউর জন্য কোন টপিকগুলো তোমার বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ এবং মেডিকেল অ্যাডমিশন এখান থেকে এসএসসি এর এমসিকিউ এবং মেডিকেল অ্যাডমিশন এখান থেকে হয়ে যাবে। কেমিস্ট্রি হবে, বায়োলজি হবে, ফিজিক্স হবে, সব হবে। আর সিকিউটা আমরা বলে দিব যে কোন কোনটা পড়বা, তাহলে তো তোমার ইন্টার হয়ে গেল। এবং দ্বিতীয়ত কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা জানো যে শর্ট সিলেবাস আছে, কিন্তু আমরা চেষ্টা করব ফুল সিলেবাস। মানে দেখো, আমি যদি কেমিস্ট্রিতে 8টা অধ্যায় আছে শর্ট সিলেবাসে, এখন এই 8টা অধ্যায় যদি আমি পুরোটা করাইতে যাই তাহলে আমার পক্ষে সুন্দরভাবে, এই রিপিট কথাটা, সুন্দরভাবে এইচএসসির আগে সিলেবাস শেষ করা সম্ভব না। আমি পারবো কিন্তু তাড়াহুড়া করে, যাতা করে, কারণ কেমিস্ট্রির 8টা অধ্যায়ের আমি যদি ফুল করাইতে যাই তাহলে আমার ক্লাস লাগবে 25টা। যার জন্য হচ্ছে বায়োলজি শর্ট সিলেবাস কমপ্লিট, ফিজিক্সে শর্ট সিলেবাস কমপ্লিট, কেমিস্ট্রিতে যেটা হয় যে ফুল সিলেবাস 8টা অধ্যায় পুরোটা পড়া দিতে পারলে ভালো হইতো। আমি সেটা চেষ্টা করব, কিন্তু সেক্ষেত্রে শর্ট সিলেবাস শেষ করে যতটুকু পারা যায় আমরা শর্টের বাইরে যাওয়ার চেষ্টা করব। তাহলে ভাইয়া আপনি কি ফুল সিলেবাস পড়াবেন না? অবশ্যই পড়াবো। ফুল সিলেবাসের জন্য এইচএসসির পরে, এইচএসসি যেদিন শেষ হবে রিটেন, সেদিনই তোমার যা বাকি আছে ফুল সিলেবাস শুদ্ধ আমরা সব করাই দিব।
ক্লিয়ার জিনিসটা? ফলে আপাতত আমরা এমন ভাবে করাচ্ছি তোমার এসএসসি হয়ে যাচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি মেডিকেলটা খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। ওয়েবসাইটে ডিস্টার্ব করতেছে আর্কাইভ। আচ্ছা, আর্কাইভের যে ব্যাপারটা সেটা তোমরা জানো যে ফেসবুকের নতুন পলিসিটা চেঞ্জ হয়েছে। পলিসিটা চেঞ্জ হওয়ার কারণে আর্কাইভ যদি অ্যাড করতে চাই তাহলে আমার ফেসবুকের যে ক্লাসগুলো সেগুলো ডাউনলোড করে আর্কাইভ করতে হচ্ছে। আমরা ডাউনলোডে প্রবলেমে পড়ে গেছি, তো সেই প্রবলেমটা আমরা সলভ করে ফেলছি। আশা করতেছি খুব দ্রুতই আমরা আর্কাইভ ক্লাসগুলো দিতে পারবো। তোমরা জানো যে ফেসবুকের পলিসি চেঞ্জ হয়েছে এবং ফেসবুকের পলিসি চেঞ্জ হওয়ার কারণে আমরা আসলে ফেসবুকের পলিসি চেঞ্জ হওয়ার কারণে আমরা আসলে ওয়েবসাইটে অ্যাডপ্ট করার চেষ্টা করতেছি। আমি তোমাকে ছোট্ট একটা জিনিস একটু দেখাই, জাস্ট এ মোমেন্ট। এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট। এখানে কিছু বাগ আছে, কিন্তু স্টিল তোমরা নতুন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ফেলবা সবাই, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু দেখাই দিই নতুন ওয়েবসাইটটা। তুমি এখানে যখন ইয়া করবা তখন দেখো যে পাসওয়ার্ড, তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে তার জন্য পাসওয়ার্ড আছে। তোমার অ্যাকাউন্ট খোলা না থাকলে চাইবে না। তোমার তখন একটা কোড যাবে, কোড দিলে তখন তোমার সাইন আপের তথ্যগুলো চাইবে। তো যাই হোক, পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও, হইতেই পারে পাসওয়ার্ড ভুলে গেছি, সাথে সাথে ভুলে গেছি তো চাপ দিবা, একটা কোড যাবে, এই কোড দিলেই তুমি লগ ইন করে ফেলবা। সো পাসওয়ার্ড ভুলে গেলে ভাইয়া কি করব, আমার তো এখন সব শেষ, এইরকম কোনো ঝামেলায় তুমি আসলে পড়বা না। তাহলে আমি একটু এইটা একটু দেখাই। 4572 457 ওকে 4572 ওকে। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে তোমার একটা রোল আসবে। আমার কোনো রোল নাই, বা এখনো রোলটা আমরা চালু করি নাই, তবে সবার একটা রোল থাকবে। এই রোলটাই হবে তোমার পরিচয়। আচ্ছা, 2 নম্বরে চলে আসো। রেজাল্টের ক্ষেত্রে খেয়াল করো যে আমি আসলে একটা এক্সাম দিছি, এক্সামের ক্ষেত্রে তুমি এখানে যখন চাপ দিবা, চাপ দেওয়ার পরে রেজাল্টটা আমরা ডাইনামিক করার চেষ্টা করছি। যখন তুমি, এটা নতুন ওয়েবসাইট কিন্তু আপাতত তোমরা বর্তমান ওয়েবসাইটে এক্সাম দিবা, তো নতুন ওয়েবসাইটে কয়টা ঠিক করলা, কয়টা ভুল করলা, কত সময় নিলা, কত নেগেটিভ খাইলা, কত ব্ল্যাঙ্ক রাখলা, এবং তার সম্পূর্ণ একটা গ্রাফ তুমি রেজাল্টের ক্ষেত্রে পেয়ে যাবা। তুমি চাইলে ডাউনলোড রেজাল্ট ফাইল, রেজাল্ট ডাউনলোড করতে পারবা। তুমি চাইলে কোশ্চেন ডাউনলোড করতে পারবা। তুমি চাইলে ব্যাখ্যা সহ যে উত্তরপত্র সেটা ডাউনলোড করতে পারবা। অর্থাৎ এই সবগুলা ফিচার তোমার থাকতেছে নতুন ওয়েবসাইটে। 2 নম্বরে চলে আসো। ডাউটের ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং। ডাউটের ক্ষেত্রে একটু আচ্ছা আচ্ছা একটু খেয়াল করো। বিষয়ের ক্ষেত্রে তুমি ধরো আমি চলে আসলাম, যে আমি ধরে নিচ্ছি রসায়নে চলে আসলাম। রসায়নে আসার পরে এই যে অধ্যায়ের ক্ষেত্রে ধরো আমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে চলে আসলাম। চলে আসার পরে এখানে আমি টপিক দিলাম, যে এই টপিকে তুমি তখন একটা কোশ্চেন করতে পারবা। ধরো এই যে প্রশ্ন করিতে এসে ফেসবুকে ঠিক এরকম কিন্তু প্রশ্ন করা যায়, হোয়াটস অন ইওর মাইন্ড। তো তুমি এই যে একটা প্রশ্ন করলা যে পোস্ট ইওর কিওরি। আচ্ছা, তো এটা তুমি মানে প্রশ্নটা করে ফেললা। প্রশ্নটা করার পরে এই যে দেখো আমি কোশ্চেনটা করছি। ঠিক একইভাবে তোমার বন্ধুরা এসে এখানে কিন্তু তার রিপ্লাই দিতে পারবে, কিন্তু তোমার তো বন্ধুদের রিপ্লাই থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টরের রিপ্লাই। এর জন্য এখানে বন্ধুরা যখন রিপ্লাই দিবে, যে তোমার একটা বন্ধু এখানে রিপ্লাই দিল, ওকে ফাইন, কিন্তু যখনই মেন্টর রিপ্লাই দিবে সেটা আলাদা করে মার্ক করা থাকবে বা স্টার দেওয়া থাকবে, যেটা হচ্ছে মেন্টরের রিপ্লাই। ফলে এখানে তোমার ফ্রেন্ডরাও যেমন রিপ্লাই দিতে পারবে, মেন্টররাও রিপ্লাই দিতে পারবে, এবং মেন্টর রিপ্লাই দিলে সেটা আলাদা করে মার্ক করা পাবা। ফলে ফেসবুকের মতো একটা স্মুথ একটা জায়গা। এবং এখানে এসে সবচেয়ে চমৎকার ব্যাপার যেটা, সেটা হচ্ছে ধরো একটা অধ্যায়ের উপর ধরো ঘুরে ফিরে কনফিউশন গুলা সেম। ধরো একটা অধ্যায়ের উপর যদি 50টা কনফিউশন থাকে, এই 50টা কনফিউশনের অ্যান্সার যদি তুমি জানো, তাহলে কিন্তু নতুন কনফিউশন আর নাই। তো এই যে 50টা কনফিউশন যখন হয়ে যাচ্ছে একটা অধ্যায়ের, তার একটা আলাদা লিস্ট থাকতেছে। তুমি যখনই বিষয় দিয়ে অধ্যায় দিয়ে চাপ দিবা, তখন ওই অধ্যায়ের উপর যতজন যা কোশ্চেন করছে তাদের যা রিপ্লাই সেগুলো তুমি পেয়ে যাবা। ফলে তুমি ওগুলা খুঁজলেই দেখা যাচ্ছে যে নতুন কোশ্চেন করা লাগতেছে না। আর নতুন কোশ্চেন যদি করো তাহলে তুমি অ্যান্সার পাচ্ছই। ফলে এই ডাউট সলভ ফিচারটা তুমি এখানে পেয়ে যাবা,
এবং এখানে খেয়াল করি যে নোটিফিকেশন আছে। ধরো এখানে তোমার কোনো বন্ধু রিপ্লাই দিল অথবা হচ্ছে মেন্টর রিপ্লাই দিল, সাথে সাথে এখানে নোটিফিকেশন চলে আসবে। এই নোটিফিকেশন এসে কিন্তু তুমি আসলে দেখতে পারবা যে কি রিপ্লাই দিল। ঠিক আছে, তাহলে রেজাল্ট এবং এখানে তোমরা লাইভ ক্লাস করতে পারবা, এবং যে লাইভ ক্লাসগুলো করতে পারবা সেটা বর্তমান ওয়েবসাইটে তুমি যা করতে পারতেছো তার থেকে ইনশাআল্লাহ বেশি স্মুথ হতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, এবং এইটা 15 থেকে 20 দিনের মধ্যে চলে আসতেছে। এবং এই ওয়েবসাইটে আরো একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে পোল, যেটা টেলিগ্রামে যে পোলটা সেটা গেমের মতো করে আসবে। এবং এটা একটা চমৎকার একটা ফিচার হইতে যাচ্ছে, যে দেখা যাচ্ছে যে পোলাপান সারাদিন খালি এই পোলের ভিতর পড়ে আছে, হ্যাঁ কাইন্ড অফ একটা গেম খেলতেছে। গেমে সঠিক হইলে একটা অ্যানিমেশন আসবে, ভুল হইলে একটা অ্যানিমেশন আসবে, অর্থাৎ তোমরা ওই যে গেম টেম খেলছো না বিভিন্ন জায়গায়, ওই টাইপের একটা পোল সিস্টেম ইনশাআল্লাহ আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা নতুন ওয়েবসাইট থেকে বেরোই যাই, আমরা একটু ক্লাসে চলে যাই। আমরা আসলে চলো ক্লাস শুরু করি। আচ্ছা, তো আমরা জৈব যৌগ পড়বো। জৈব যৌগ আগে কারা পড়ছো কারা পড়ো নাই আমি জানি না, কিন্তু আপাতত একটু জৈব যৌগ সম্পর্কে তোমাকে একটা বেসিক আইডিয়া দিই, ঠিক আছে? আচ্ছা দেখো, জৈব যৌগ, জৈব শব্দের অর্থ হচ্ছে জীবন। জৈব শব্দের অর্থ কি? জীবন। আচ্ছা, জীবন মানে তোমাদের জীবন ভাইয়া এটা না। তো জীবন আছে যে জায়গাগুলোতে, ধরো তোমার মানুষের জীবন আছে অর্থাৎ প্রাণী, উদ্ভিদের জীবন আছে উদ্ভিদ। তাহলে প্রাণী এবং উদ্ভিদ থেকে যে যৌগটা পাওয়া যায় সেটাই হচ্ছে জৈব যৌগ। এটাই ছিল একটা প্রাইমারি থিওরি, যে জীবন আছে যে উৎসে, প্রাণীতে জীবন আছে, উদ্ভিদে জীবন আছে, সেই জীবনওয়ালা উৎস থেকে যেটা পাওয়া যায় সেটা জৈব যৌগ। তাহলে যাদের জীবন নাই, যাদের আসলে জীবন নাই, ধরো খনিজ উৎস, খনিতে কি পাওয়া যায়? খনিতে অনেক খনিজ পদার্থ পাওয়া যায়, ওদের তো জীবন নাই। আচ্ছা, তো খনিজ উৎস থেকে যেটা পাওয়া যায় সেইটা হচ্ছে অজৈব যৌগ। তাহলে জীবন আছে যে উৎসে, সেখান থেকে পাওয়া যায় জৈব যৌগ, আর খনিজ উৎস থেকে পাওয়া যায় অজৈব যৌগ। এই যে জৈব যৌগের এই যে সংজ্ঞাটা, অজৈব যৌগের এই যে সংজ্ঞাটা বা নামকরণ যেটাই বলো, এটা দিছে বার্জেলিয়াস। এটা কে দিছে? বার্জেলিয়াস। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি জৈব যৌগের নামকরণ করছে কে? বার্জেলিয়াস। অজৈব যৌগের নামকরণ করছে কে? বার্জেলিয়াস। এখন চলে আসো, বার্জেলিয়াস আরেকটা জিনিস দিছে। আচ্ছা একটা সেকেন্ড, হ্যালো, বলো। ক্লাসের মধ্যে আছেন, তবে তারপর কল করলাম যে আমাদের প্রথম কয়েকটা ক্লাস কিন্তু পাবলিক পেজের কথা ছিল, পেজ থেকে ক্লাস করা ছিল। আপনি অন্য একটা ট্যাব খুলে পেডিলজিতে কি যাবেন? না এটা না, থাকুক এটা আপাতত। ওকে দেখি, ওকে ঠিক আছে। আচ্ছা, জীবন ভাই একটু কল দিছিল একটা জরুরি ব্যাপারে, যাই হোক চলো। তো জৈব যৌগ এবং অজৈব যৌগ দুইটা নামকরণই করছে বার্জেলিয়াস। বার্জেলিয়াস আরো একটা জিনিসের নামকরণ করছে বা আরো একটা জিনিসের সংজ্ঞা দিছে, সেটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। আচ্ছা ভাইয়া, প্রাণ শক্তি মতবাদ জিনিসটা কি? এই যে জৈব যৌগ পাওয়া যায় হচ্ছে জীবন আছে এমন কোন উৎস থেকে। তো ওনাকে জিজ্ঞেস করা হইলো কেন এটা, কেন জীবন নাই, খনিজ একটা উৎস থেকে জৈব যৌগ পাওয়া যায় না? তখন উনি তো এটার অ্যান্সার জানে না। তো হয় না যে আমরা কোনো কিছুর অ্যান্সার না জানলে একটা ভসগট, একটা ঝামেলা করে একটা অ্যান্সার দিয়ে দিই, একটা যাতা করে বুঝাই দিই। তো এরকম উনি তখন বলল যে এটা একটা রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে হয়। অর্থাৎ প্রাণ আছে এমন উৎস থেকে যে জৈব যৌগ পাওয়া যায়, এটার রিজন হচ্ছে একটা রহস্যময় প্রাণ শক্তি। ব্যাপারটা বোঝা গেল? তো এই প্রাণ শক্তি মতবাদটা দিছে বার্জেলিয়াস। বার্জেলিয়াস আরেকটা কাজ করছে, সমানুতার ব্যাখ্যা করছে। কি করছে বার্জেলিয়াস? সমানুতার ব্যাখ্যা করছে। তাহলে বার্জেলিয়াস জৈব যৌগের নামকরণ করছে, বার্জেলিয়াস অজৈব যৌগের নামকরণ করছে, বার্জেলিয়াস প্রাণ শক্তি মতবাদ দিছে। প্রাণ শক্তি মতবাদ হচ্ছে শুধুমাত্র প্রাণ আছে এমন উৎস থেকেই জৈব যৌগ পাওয়া যাবে, প্রাণ নাই এমন উৎস থেকে জৈব যৌগ পাওয়া যাবে না, এবং এটার রিজন হচ্ছে একটা রহস্যময় প্রাণ শক্তি। এটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। সমানুতার ব্যাখ্যাকে দিছে বার্জেলিয়াস। এই সবগুলা কাজ করছে হচ্ছে বার্জেলিয়াস। এখন বর্তমানে কিন্তু এই যে কথাবার্তা, এগুলো আসলে ভুল প্রমাণিত হয়েছে, এগুলো আসলে ভুল প্রমাণিত হয়েছে। তার আগে একটু বলি যে এই যে জৈব যৌগ বলতে আমরা কি বুঝি। জৈব যৌগ মানে এখানে কার্বন থাকবে। আই রিপিট, জৈব যৌগে কার্বন থাকতে হবে। কার্বন নাই,
এমন কোন জৈব যৌগ পৃথিবীতে নাই। কার্বন মাস্ট। তাহলে জৈব যৌগ এবং কার্বনের সাথে সাধারণত হাইড্রোজেন থাকে। তো হাইড্রোজেন আর কার্বন মিলে এটাকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে অনেক সময় খেয়াল করলেই দেখবা যে জৈব যৌগকে বলা হয় হাইড্রোকার্বন যৌগ। কেন? কারণ জৈব যৌগে সাধারণত কার্বন আর হাইড্রোজেন থাকে। হ্যাঁ, হাইড্রোজেন না থাকলেও জৈব যৌগ হওয়া সম্ভব, তবে সাধারণত জৈব যৌগে কার্বন হাইড্রোজেন থাকে। জৈব যৌগে কার্বন হাইড্রোজেন ছাড়াও সাধারণত কিছু কমন মৌল আছে, এই মৌলগুলা দিয়েই জৈব যৌগ গঠিত হয়। এই মৌলগুলা হচ্ছে সংক্ষেপে মনে করা হয় এইটা এভাবে, যে চপস এনএক্স। সিতে কার্বন, এইসে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, পিতে ফসফরাস, এতে সালফার, এনে হচ্ছে নাইট্রোজেন, আর এক্সে হচ্ছে হ্যালোজেন অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা। তাহলে এক্সে হচ্ছে এই হ্যালোজেন গুলা। তাহলে জৈব যৌগ কোন মৌল দিয়ে গঠিত? আবারও বলি, জৈব যৌগ কোন মৌল দিয়ে গঠিত এটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি যেটা বলবা যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন আর হ্যালোজেন। নাইট্রোজেন আর হ্যালোজেন। তাহলে খুব সিম্পল একটা ব্যাপার যে জৈব যৌগ হইতে গেলে, আচ্ছা আমি একটু একটা জিনিস দেখি যে ওয়েবসাইটে আসলে ক্লাসটা করা যাচ্ছে কিনা বা করা গেলে কি অবস্থা। জাস্ট আ মোমেন্ট। হ্যাঁ, ওয়েবসাইটে ক্লাস করা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, নিউ ওয়েবসাইটে যে কলেজ লিস্ট, এটা নিয়ে আমরা কাজ করতেছি, কলেজ লিস্টটা আমরা দেখব। আচ্ছা, এখন একটা যেটা সেটা হচ্ছে সম্ভবত আমরা একটা লিমিটে পড়ে গেছি। নিউ ওয়েবসাইটে 100 জন ক্লাস করতেছে, ফলে সম্ভবত না 100 জনের উপরে চলে আসছে, ফলে লিমিট আসলে নাই। 100 সামথিং স্টুডেন্ট আসলে নিউ ওয়েবসাইটে ক্লাস করতেছে। ঠিক আছে। আচ্ছা যারা, আচ্ছা তো এখানে একটু চলে আসো। জৈব যৌগ মানে এখানে কার্বন থাকতে হবে, কিন্তু জৈব যৌগ মানে এখানে কার্বন থাকতেই হবে। পৃথিবীতে এমন কোনো জৈব যৌগ নাই যেখানে কার্বন নাই। কিন্তু কিন্তু পৃথিবীতে এমন অনেক জৈব যৌগ আছে যেখানে কার্বন আছে কিন্তু সেটা জৈব যৌগ না। কি বলছি? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন আছে কিন্তু এটা তো জৈব যৌগ না। কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন আছে কিন্তু এইটা ভাইয়া জৈব যৌগ না। এরকম আরো যৌগ আছে। আচ্ছা আমরা একটু আসি, বইয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। আসো দেখো। আচ্ছা এখানে একটু খেয়াল করো, এমসিকিউ 2.1, কোনটি জৈব যৌগ নয়? এরকম প্রচুর প্রশ্ন তোমার আসবে, এবং এরকম প্রশ্ন যখন তুমি পাবা, এই যে ভিতরের যে বক্সের এমসিকিউ, এখান থেকে প্রচুর এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষায় ডিরেক্ট ধরে তুলে দেয়। আচ্ছা এগুলোর অ্যান্সার কোথায় পাবো ভাইয়া? আচ্ছা এখানে অ্যান্সারটা কোনটা একটু সবাই বলো তো আমাকে। এর অ্যান্সার গুলো আমরা কোথায় পাবো? এর অ্যান্সার গুলো, আচ্ছা এর অ্যান্সার গুলো আমরা পাবো হচ্ছে, বলতো কোথায়? বইয়ের শেষে। বইয়ের শেষে। এখানে একটু চলে আসো। জৈব যৌগ বলতে কার্বন এবং হাইড্রোজেন যারা গঠিত, হাইড্রোকার্বনকে বোঝায়। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বনকে বোঝায়। এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, মানে একটা হাইড্রোকার্বন যৌগ সেখান থেকে উদ্ভূত, মানে সেখান থেকে তৈরি হয়েছে, এমন একটা যৌগ হইতে পারে। আচ্ছা এখন একটু চলে আসো। জৈব যৌগে কার্বন থাকে, এর সাথে নরমালি হাইড্রোজেন থাকে, এর বাইরে আরো কিছু মৌল থাকতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন, অর্থাৎ তোমাকে যেটা বললাম চপস এনএক্স। এই মৌলগুলা দিয়েই জৈব যৌগ গঠিত। এটা কেন বললাম? পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে জৈব যৌগ গঠনে কোন মৌলটি লাগে না, কোন মৌলটি প্রয়োজন হয় না। আচ্ছা ঠিক আছে, এখন চলে আসো। এই যে জায়গাগুলো আমরা বুঝতে পারলাম, এখন একটু চলে আসো এই জায়গাটা আমি একটু আসি। এখানে কিছু তথ্য আছে যে বার্জেলিয়াস কি কি আবিষ্কার করছে। দেখো, জৈব যৌগ নামের প্রবর্তক, সাথে সাথে যদি জিজ্ঞেস করে অজৈব যৌগের নামকরণ করছে, তাও বার্জেলিয়াস। সমানতার ব্যাখ্যা দিচ্ছে কে? বার্জেলিয়াস। এগুলো এখানে লিখে নিবা। প্রাণশক্তি মতবাদ কে দিছে? বার্জেলিয়াস। চলে আসো, এর সাথে সাথে চমৎকার কিছু তথ্য আছে। একটা হচ্ছে কেমিস্ট্রির জনক কে, এটা হচ্ছে ল্যাভয়েশিয়ে। কিন্তু যদি বলা হয় আধুনিক কেমিস্ট্রি, আধুনিক রসায়ন, এটা হচ্ছে ডাল্টন। তাহলে কেমিস্ট্রির জনক ল্যাভয়েশিয়ে, আধুনিক কেমিস্ট্রি হচ্ছে ডাল্টন। আরো কিছু তথ্য, জৈব রসায়নের জনক ফ্রেডরিক উহলার। এই জায়গাটায় আমরা আসবো, এখনই চলে আসবো যে বার্জেলিয়াস যে মতবাদটা দিয়েছেন, প্রাণশক্তি মতবাদ, 1815 সালে। এর পরবর্তীতে খুব অল্প সময়ের ব্যবধানে কিন্তু জৈব রসায়নের জনক যে ফ্রেডরিক উহলার হয়েছেন, বা ফ্রেডরিক ভোলার, উহলার, যেটা খুশি বলো,
কোনো সমস্যা নাই, মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে জাস্ট সঠিক অ্যান্সারটা করে আসতে হবে। সঠিক অ্যান্সারটা করে আসলেই তোমার হয়ে যাবে। আমি একটু বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি টপ করতে চাও, তাহলে তোমাকে ফার্স্টে একটা জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে। সেটা হচ্ছে আমি যেন বুঝি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন মানে প্রশ্নগুলো কেমন হয়, কোন জায়গা থেকে হয়, কোন বই থেকে হয়, কোন দেখো আজকে যদি জৈব রসায়ন আমি পড়াই, সব টপিক থেকে প্রশ্ন করে না। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন ব্যাংক খুলো, প্রশ্ন ব্যাংকটা খুললেই দেখতে পারবা কিছু টপিক থেকে প্রচুর প্রশ্ন আসছে, আর কিছু টপিক থেকে প্রশ্ন আসে নাই বললেই চলে। তাহলে এইটা ফার্স্টে তোমার মাথায় ধরে নিতে হবে। তুমি অবশ্যই পুরো বই পড়বা, বোঝার জন্য পড়বা, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পড়বা, কিন্তু যখনই তুমি রিভিশনে চলে আসবা, যখনই তোমাকে ইম্পর্টেন্ট জিনিস গুছাতে হবে, দেখো এখন তোমাকে আমি ডিটেইলসে পড়াচ্ছি, তুমিও ডিটেইলসে পড়বা, তুমি চেষ্টা করবা সব পড়ার জন্য, ঠিক আছে? তবে একটা ব্যাপার বলি যে কেমিস্ট্রির জন্য কোন বইটা পড়বো ভাইয়া, আজকে আমরা হাজারি স্যার পড়াচ্ছি, হাজারি স্যারটাই কিন্তু মেডিকেলের জন্য মেইন বই, এর বাইরে আরো অনেক বই আছে, লিঙ্কন স্যারের বই আছে, কবির স্যারের বই আছে, গুহ স্যারের বই আছে। তবে একটা কথা বলি যে তুমি এক্সট্রা রাইটার পড়লে শুধুমাত্র কবির স্যারের বইটা পড়লেই হচ্ছে, কবির স্যারের বইয়ের বাইরে পড়ার দরকার নাই। মেডিকেলে হাজারি স্যার আর কবির স্যারের বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন হয় না, অনুশীলনের ক্ষেত্রেও তাই। আমরা প্রায় দেখছি কেমিস্ট্রিতে অনুশীলনী থেকে প্রশ্ন করলে ওই কবির স্যারের বই থেকে কিছু অনুশীলনের প্রশ্ন করে, এর বাইরে কবির স্যারের বইয়ে রেয়ারলি আমরা ভিতর থেকে কিছু কোশ্চেন করতে দেখছি। তবে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার একটা আনন্দের জায়গা আছে। আনন্দের জায়গা কি, যে তুমি যদি বুঝে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো এবং এনাফ প্র্যাকটিস করো। দেখো বায়োলজিতে তোমাকে প্রচুর ইনফরমেশন জানতে হবে, প্রচুর তথ্য জানতে হবে। তুমি যদি এনাফ তথ্য না পারো, মানে কনসেপ্ট দিয়ে কিছু প্রশ্নের আনসার করা যায়, আবার তথ্য জেনে কিছু প্রশ্নের আনসার করা যায়। কিন্তু কেমিস্ট্রি ফিজিক্সে প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাকে। কারণ ধরো তুমি একটা টপিক পড়লা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, তুমি যদি ভাবো যে আমি আজকে খুব সুন্দরভাবে পড়ে গেছি, ধরো হাফিজ ভাইয়া যা পড়াইছে সব পড়ছি, দেখবে যে পরীক্ষায় হাফিজ ভাইয়া যা পড়াইছে তাই আসছে, কিন্তু তুমি পারো নাই, তুমি পারবা না। যত ভালো পড়োই তুমি পারবা না। তুমি কখন পারবা, যদি ওই অধ্যায়ের উপর তুমি প্রশ্নগুলো প্র্যাকটিস করেছো। কোন প্রশ্নগুলা, তোমার বইয়ের শেষে প্রশ্ন আছে। আমাদের যে পিডিএফ ফোল্ডারটা আছে ওয়েবসাইটে, আমি জানি না অ্যাড করা হয়েছে কিনা, না করা হলে আজকে রাতের মধ্যে অ্যাড করে দেওয়া হবে, এবং আমি তোমাদের বুঝাই দেবো যে কোথায় পিডিএফ গুলো আছে। তো তোমাদের যে প্রশ্নগুলো আছে, পিডিএফ গুলো আছে, অনুশীলনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো অবশ্যই সবার আগে সলভ করবা, তারপর অন্য প্রশ্ন, আমাদের যে প্র্যাকটিস বুক বা যা কিছু। এখানে একটু বলে রাখি যে তোমাদের প্র্যাকটিস বুকগুলা এখন বা বইগুলো এখন দিতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু বইগুলোতে এত ম্যাসিভ একটা চেঞ্জ আসতেছে, এটা তোমাদের ভালোর জন্যই। এবং আমি এমন কিছু বই আনতে চাচ্ছি যেগুলো আসলে তোমার আলটিমেটলি মানে মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতিটাকে একবার টপ নচ একটা প্রস্তুতি যেন হইতে পারে, তার জন্য আমরা কিছু বই আনতেছি। কারণ আমি জানি তোমার পক্ষে আসলে হাজারি স্যারের বইয়ের বাইরে অন্যান্য বইগুলো পড়া খুবই কঠিন, এগুলো আমি যতই বলি ওগুলো তুমি পড়তে পারবা না, তাহলে আমাকে গোছাই দিতে হবে যে তুমি কি পড়বা, সেটা আমি গোছাই দিব আমাদের বইগুলোর মাধ্যমে। এবং আমি কথা দিচ্ছি আমাদের যে বইগুলা হবে, এই বইগুলা মানে অনলাইন অফলাইন মিলে সবচেয়ে বেস্ট বইগুলো ইনশাল্লাহ আমরা পাইতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু চলে আসো, এখানে আমরা একটু দেখি জৈব রসায়নের জনক। তো আরো কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য, এগুলা অবশ্য ফিউচারে আসবে, কিন্তু একসাথে যেহেতু করা হয়েছে এগুলো একটু পড়ে নিবা। অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষণ করেন বিজ্ঞানী কোব। বেঞ্জিনের ষড়ভুজ কাঠালি, দেখো একটা জিনিস বলি যে একটা হচ্ছে কোব আর একটা হচ্ছে কেকুল, তাহলে আবারও বলি একটা হচ্ছে কোব আর একটা হচ্ছে কেকুল, এগুলো কিন্তু প্যাচ লেগে যায়, এজন্য খেয়াল রাখতে হবে যে কোনটা ষড়ভুজ কাঠামো আর কোনটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষণ। সমযোজী বন্ধন ব্যাখ্যা করেন লুইস, আর অরবিটাল সংকরণ যে মতবাদটা দেন, সংকরণ মানে হচ্ছে হাইব্রিডাইজেশন, এই মতবাদটা দেন হচ্ছে পলিং। এই জায়গাগুলোতে আমরা আসবো, টেনশন করার কিছু নেই, এই জায়গাগুলোতে আমরা আসবো, তবে কিছু তথ্য একসাথে করে দেওয়া হলো। আচ্ছা এইখানে কিছু যৌগ আছে, এই যৌগগুলাই আমি তোমাকে দেখাইতে চাচ্ছিলাম, যে এই যে জৈব যৌগ, এই যে যৌগগুলা, এই যৌগগুলাতে কার্বন আছে, এই যৌগগুলোতে হাইড্রোজেন আছে। তাহলে ভাইয়া এই যৌগগুলোতে কার্বন আছে, হাইড্রোজেন আছে, তাহলে এই যৌগগুলা নিশ্চয়ই তোমার কি বলা যায়, এই যৌগগুলো অবশ্যই জৈব যৌগ হওয়ার কথা। কিন্তু এই যৌগগুলো যে জৈব যৌগ না এটা তোমরা জানো, এই যে কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, তারপর হচ্ছে H2CO3, এই যে CaCO3, তো এই যে যৌগগুলা, ঠিক আছে, এইটা ক্যালসিয়াম কার্বাইড, এটা ক্যালসিয়াম কার্বনেট, তো এই যে জৈব যৌগগুলা, সরি এই যে যৌগগুলা, এগুলাতে কার্বন আছে, কিন্তু এই যৌগগুলা কিন্তু জৈব যৌগ না। আচ্ছা এই যৌগগুলা কিন্তু জৈব যৌগ না, ঠিক আছে? তাহলে আমরা আশা করি এই ব্যাপারটা বুঝাইতে পারছি, আমরা আশা করি এই জায়গা এই ব্যাপারটা বুঝাইতে পারছি। আচ্ছা 5.0 তোমাদের বই কিনতে হবে কিনা এটা নিয়ে 5.0 ফেসবুক গ্রুপে আমি ডিটেইলস একটা পোস্ট দিছি, আমি অনুরোধ করব পোস্টটা দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যৌগগুলো যে জৈব যৌগ না এটা একটু খেয়াল রাখবা,
আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপরে চলে আসো, আমরা আসলে খুব ভালো একটা জায়গা বাদ দিয়ে গেছি, সেইটা হচ্ছে এই যে দেখো, এই যে জায়গাটা একটু খেয়াল করো। আমরা একটু মানে এই জায়গাগুলো যা পড়াচ্ছি আমি এটা বুঝাই ফেলছি অলরেডি, যে বার্জেলিয়াস প্রথমে বলেন যে সজীব বা লিভিং অর্গানিজম থেকে যেটা পাওয়া যায় সেটা জৈব যৌগ, এবং নির্জীব পদার্থ থেকে যেটা পাওয়া যায় সেটা অজৈব যৌগ। এটা বার্জেলিয়াস ফার্স্টে বললেন। ঠিক আছে, এটা 1808 সাল। ঠিক 7 বছর পরে 15 সালে বার্জেলিয়াসকে যখন জিজ্ঞেস করা হইলো কেন এটা হচ্ছে, কেন শুধুমাত্র লিভিং অর্গানিজম থেকে জৈব যৌগ পাওয়া যায়, তখনই উনি রহস্যময় এক প্রাণ শক্তির কথা বললেন। এই যে রহস্যময় প্রাণ শক্তির কথা বললেন, এইটাই হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। ফলে জৈব যৌগের নামকরণ, অজৈব যৌগের নামকরণ এটা 1808 সালে, এরপরে প্রাণশক্তি মতবাদ 1815 সালে, সবগুলাই বার্জেলিয়াস। কিন্তু আসল ঘটনা ঘটে হচ্ছে 1828 সালে। বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রেডরিক উহুলার বা ফ্রেডরিক ভোলার। এই ব্যক্তি কি করেন চলো আমি তোমাকে একটু দেখাই। আচ্ছা, এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। উনি রসায়ন ল্যাবে কাজ করতেছেন, উনি দুইটা যৌগ নিয়ে কাজ করতেছেন। এখন তুমি একটা জিনিস জানো যে রসায়ন ল্যাবে যে যৌগগুলা নিয়ে কাজ করি সেগুলা কিন্তু অজৈব যৌগ, কারণ এরা কেউ জীবিত উৎস থেকে আসে নাই, এরা সবাই অজৈব যৌগ। ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা অজৈব যৌগ, লেড সায়ানেট একটা অজৈব যৌগ। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটাও অজৈব যৌগই হইতে হবে, শুধুমাত্র জীবিত উৎস থেকে জৈব যৌগ পাওয়া যায়। ফলে এখান থেকে আমরা যে অ্যামোনিয়াম সায়ানেট ফ্রেডরিক উলার সাহেব পেলেন সেটাও একটা অজৈব যৌগ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু উনি দেখলেন যে এই যে অ্যামোনিয়াম সায়ানেট যে যৌগটা, এই যৌগটায় পানি আছে, এই যৌগটা একটু ভেজা আর্দ্র। তখন উনি এই যৌগটাকে ড্রাই করলেন, শুষ্ক করতে গেলেন, হিট দিলেন, তাপ দিলেন। তো যখনই এই যৌগটাকে উনি তাপ দিলেন, এই অ্যামোনিয়াম সায়ানেট যৌগটা পুনর্বিন্যস্ত হয়ে গেল, পুনর্বিন্যস্ত হয়ে তৈরি হয়ে গেল ইউরিয়া। এখন ঝামেলাটা কই লাগলো বলতো? ঝামেলাটা লাগলো ইউরিয়া তো মূত্রে পাওয়া যায়, ইউরিয়া পাওয়া যায় মূত্রে, মানুষের মূত্রে। এখন মানুষ একটা লিভিং অর্গানিজম, ফলে মানুষ থেকে যে মূত্র পাওয়া যায়, মূত্রে যদি ইউরিয়া পাওয়া যায়, আমরা আগে থেকে জানতাম ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ, কারণ এটা মূত্রে পাওয়া যায়। সমস্যা যেটা হইলো অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হয়ে গেল। তখনই বার্জেলিয়াসের যে মতবাদ বা এত কালের যে ধারণা সেটা ভেঙে গেল যে শুধুমাত্র লিভিং অর্গানিজম থেকে জৈব যৌগ পাওয়া যায়। তখন আবিষ্কৃত হইল যে না, অজৈব যৌগ থেকেও জৈব যৌগ পাওয়া সম্ভব, অজৈব যৌগ থেকেও জৈব যৌগ পাওয়া সম্ভব। ক্লিয়ার? আচ্ছা, তো আচ্ছা, একটা ব্যাপার যে কে যেন বলতেছিল যে ভাইয়া এইটা কেন জৈব যৌগ, এটা কেন অজৈব যৌগ। আমরা জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য চলে আসবো একটু পরে। পার্থক্য যখন দেখবো তখন জৈব যৌগ এবং অজৈব যৌগগুলো সিগনিফিকেন্ট কিছু ডিফারেন্স আছে, তো ওগুলা দেখলেই তুমি বুঝতে পারবা যে এই যৌগটা কেন জৈব যৌগ আর এই যৌগটা কেন অজৈব যৌগ। ঠিক আছে? আচ্ছা, তো একটু চলে আসো তাহলে। ইউরিয়া কি হচ্ছে? ইউরিয়া হচ্ছে আমার জৈব যৌগ এবং এটা অজৈব যৌগ থেকে তৈরি করতেছে। ফলে পরীক্ষাগার থেকে তৈরি হলো, পরীক্ষাগার। তাহলে পরীক্ষাগারে তৈরি প্রথম জৈব যৌগ কোনটা? ইউরিয়া। পরীক্ষাগারে তৈরি প্রথম জৈব যৌগ কোনটা? ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি? ইউরিয়ার সংকেত হচ্ছে এটা H2NCONH2। পরীক্ষাগারে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া, পরীক্ষাগারে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। তাহলে ইউরিয়ার সংকেত হচ্ছে, ইউরিয়ার গলনাঙ্ক কত বলতে পারবা? ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি, আর ইউরিয়ার স্ফুটনাঙ্ক হচ্ছে 135 ডিগ্রি। ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি, ইউরিয়ার স্ফুটনাঙ্ক হচ্ছে 135 ডিগ্রি। ওকে, আচ্ছা। তো এই ইউরিয়া তৈরি করলো কে? ফ্রেডরিক উহুলার। এই জন্য ফ্রেডরিক উহুলারকে বলা হয় জৈব রসায়নের জনক। এখন আমাকে বলতে হবে রসায়নের জনক কে? সবাই আমাকে একটু কমেন্ট করে বলবা যে রসায়নের জনক কে? ফ্রেডরিক উহুলার হচ্ছেন জৈব রসায়নের জনক। তোমাদের এই স্লাইড গুলা বা পিডিএফ যা কিছু সেগুলো আমরা দিয়ে দিব, দুশ্চিন্তার কিছু নেই। ফ্রেডরিক উহুলার হচ্ছেন জৈব রসায়নের জনক। এখন একটু চলে আসো, প্রাণ শক্তির সাহায্য ছাড়াই যেহেতু এটা তৈরি হইলো, সেহেতু ফ্রেডরিক উহুলার হচ্ছে জৈব রসায়নের জনক। উনি পরীক্ষাগারে ইউরিয়া তৈরি করেন, ইউরিয়া তৈরি হয় অ্যামোনিয়াম সায়ানেটের পুনর্বিন্যাস বিক্রিয়ায়। এখানে কিন্তু সবগুলা সংকেত জানতে হবে যে কোনটা কোনটা থেকে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি হইলো, অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত কি, অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি হইলো, ইউরিয়ার সংকেত কি, প্রত্যেকটা জিনিস আসলে জানতে হবে। আচ্ছা,
এখন একটু চলে আসো জৈব যৌগ এবং অজৈব যৌগের ডিফারেন্স যেটা। পৃথিবীতে অজৈব যৌগ মাত্র 90,000, মাত্র 90,000, মানে 1,00,000-এর মতো আসলে ইয়াটা হচ্ছে 90,000। হ্যাঁ, আচ্ছা, আর জৈব যৌগ হচ্ছে 80 লাখের বেশি। তো ডিফারেন্সটা অনেক হিউজ না, মানে অনেক বড় ডিফারেন্স। জৈব যৌগ 80 লাখ আর জৈব যৌগ মাত্র 90,000। এইটার কারণটা কি? এইটার কারণ আসলে তিনটা। পৃথিবীতে জৈব যৌগের কারণ আসলে তিনটা। আসলে মেইন কারণ হচ্ছে কার্বন, মেইন কারণ হচ্ছে কার্বন। তো এই কার্বনের তিনটা ব্যাপার আছে। প্রথমত কার্বনের ক্যাটেনেশন, সমানুতা আর পলিমারকরণ। আমরা এই জায়গায় আসবো আস্তে আস্তে, পুরো জিনিসটাই ডিটেইলসে পড়বো। যে ক্যাটেনেশন জিনিসটা কি? ক্যাটেনেশন হচ্ছে কার্বনের একটা অদ্ভুত ক্ষমতা আছে, অন্য মৌলগুলোর এটা নাই। সেটা হচ্ছে ধরো এখানে তিনটা কার্বন মিলে তৈরি করলো প্রোপেন, আর একটা কার্বন চলে আসলো তৈরি হলো বিউটেন, আর একটা কার্বন আসলো তৈরি হলো পেন্টেন। অর্থাৎ একটা কার্বনের সাথে একটা কার্বন, তার সাথে আরেকটা কার্বন, তার সাথে আরেকটা কার্বন, এভাবে শুধু যুক্ত হইতে পারে। ঠিক আছে, এই যে ধর্ম কার্বনের, এটাকে বলা হয় ক্যাটেনেশন। আচ্ছা, আমরা একটু দ্বিতীয় ধর্মে চলে আসি, সমানুতা। তো সমানুতা কিরকম খেয়াল করো, যে C2H6O, অর্থাৎ একটা যৌগ যেখানে দুইটা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। তো এই যৌগটা, মানে এই যে দুইটা কার্বন 6টা হাইড্রোজেন অক্সিজেন যুক্ত একটা মৌল বা একটা যৌগ, এই যৌগটাকে তুমি যদি ভাঙো, তুমি আসলে ডিফারেন্ট দুইটা যৌগ পাবা। কেমন ডিফারেন্ট? একটা যৌগ পাবা এখানে কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহল, আর এখানে আরেকটা যৌগ পাচ্ছ যার কার্যকরী মূলক হচ্ছে ইথার। তাহলে খেয়াল করো, অ্যালকোহলের ধর্ম সবকিছু ডিফারেন্ট। অ্যালকোহল হচ্ছে মদ, আর ইথার হচ্ছে খুব চমৎকার একটা দ্রাবক। অ্যালকোহলও দ্রাবক, তবে অ্যালকোহল ইথারের ভিতর মারাত্মক কিছু ডিফারেন্স আছে। কিন্তু এদের দেখো, এই দুইটা যৌগতেই কিন্তু দুইটা কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে। ফলে নরমালি অজৈব যৌগ হলে ও একটাই যৌগ হইতো, কিন্তু জৈব যৌগ হওয়ায় এই সংকেত থেকে দুইটা আলাদা যৌগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ দুইটা আলাদা গাঠনিক সংকেতের দুইটা যৌগ পাওয়া যাচ্ছে। গাঠনিক সংকেত ডিফারেন্ট হচ্ছে এবং যৌগ দুইটা ডিফারেন্ট হচ্ছে। এই কারণে এইটাকে বলা হয় সমানুতা। আর পলিমারকরণ যেটা, এটা তুমি একটা নাম শুনছো, পলিথিন, শুনছো না? পলিথিন খুবই কমন একটা যৌগ, এই যে পলিথিন। তো এই পলিথিনটা আসছে পলি প্লাস ইথিন থেকে। পলিথিনটা আসছে পলি প্লাস ইথিন, অর্থাৎ ইথিন একটা অ্যালকিন, অসংখ্য ইথিন মিলে তৈরি করছে পলিথিন। আমি ধরে নিচ্ছি যে ইথিনের 100টা অণু মিলে একটা যৌগ তৈরি করতেছে, ইথিনের 200টা অণু মিলে আরেকটা যৌগ তৈরি করতেছে, 300টা মিলে আরেকটা যৌগ তৈরি করতেছে। তাহলে বুঝতে পারতেছো যে একটা ছোট জৈব যৌগ তার অসংখ্য ওই একই যৌগ মিলে নতুন আরেকটা যৌগ তৈরি করতেছে, 200টা মিলে আরেকটা যৌগ, 300টা মিলে আরেকটা যৌগ। জাস্ট উদাহরণের জন্য বললাম। তো এই ব্যাপারটাই হচ্ছে, এইটাও আরেকটা রিজন, এটাকে বলা হয় পলিমারকরণ। অর্থাৎ এর অসংখ্য, ইথিনের অসংখ্য মানে কি বলা যায়, অণু মিলে যেটা তৈরি করতেছে, এই ব্যাপারটাকে বলা হয় পলিমারকরণ। তাহলে এই যে তিনটা ধর্ম, এটাকে সংক্ষেপে ক্যাপস দিয়ে মনে রাখা যায়। এটাকে সংক্ষেপে ক্যাপস, অর্থাৎ ক্যাতে ক্যাটেনেশন, পথে পলিমারকরণ, আর শতে হচ্ছে সমানুতা। ক্যাটেনেশন, পথে পলিমারকরণ, আর শতে সমানুতা। আমরা আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। আচ্ছা, এখন একটু চলে আসো, ক্যাটেনেশন নিয়ে একটু ডিটেইলস আলোচনা করছে। ক্যাটেনেশন শব্দটা আসছে ল্যাটিন একটা শব্দ ক্যাটেনা থেকে। ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে শিকল। অর্থাৎ তুই যে বললাম যে এই যে দেখো 3টা কার্বন, এখানে 5টা কার্বন, হ্যাঁ, এবং এই শিকলগুলা কিন্তু বিভিন্ন রকম। যেমন এটা হচ্ছে চাকরিক, হ্যাঁ, এটা হচ্ছে একটা উপরে চলে আসছে, নিচে চলে আসছে, অর্থাৎ শিকলটা বিভিন্ন রকম হওয়া সম্ভব। কোন কোন শিকল হয় চেইন শিকল, কোন কোন শিকল হয় চাকরিক শিকল। তো এইরকম বিভিন্ন অসংখ্য কার্বন মিলে যে যৌগটা তৈরি করতেছে, একটার পর একটা কার্বন মিলে, সেটাকে আমরা ক্যাটেনেশন বলতেছি। এই যে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে যেটা, সেটা হচ্ছে ক্যাটেনেশন। তো এখানে একটু চলে আসো, ক্যাটেনেশনের ক্ষেত্রে আমরা একটু পড়াশোনা করতে চাই। ক্যাটেনেশনের একটা উদাহরণ হচ্ছে ফুলারিন। ক্যাটেনেশনের একটা বিশেষ উদাহরণ দেখো, ক্যাটেনেশনের একটা বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিন, যেটা কার্বনের একটা রূপভেদ। আচ্ছা, কার্বনের কিন্তু আরো রূপভেদ আছে। হীরকের নাম শুনছো, হীরা, ডায়মন্ড, হীরা, ডায়মন্ড, তাই না? এরপর হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে পেন্সিলের শীষ যেটা, সেটা গ্রাফাইট। এগুলা কিন্তু কার্বনের রূপভেদ। আবার এই যে ফুলারিন, এইটাও কার্বনের একটা বিশেষ রূপভেদ। 32টা কার্বন, 50টা কার্বন, 60টা কার্বন, 70টা কার্বন মিলে ফুলারিন তৈরি করে।
আবারও বলি 32টা 50টা 60টা 70টা কার্বন মিলে তৈরি করে হচ্ছে ফুলারিন। তবে 60টা কার্বন মিলে যে 60টা কার্বন পরমাণু মিলে যে ফুলারিনটা হচ্ছে, সেই ফুলারিনের একটা বিশেষ নাম আছে। সেই নামটা হচ্ছে বুকমিনিস্টার ফুলারিন। বুকমিনিস্টার একজন স্থপতি, ওনার নামকরণে এই ফুলারিনটা আসলে ইয়া হয়েছে। এই ফুলারিনটাই বুকমিনিস্টার ফুলারিন হচ্ছে ফুটবল আকৃতির, ফুটবল আকৃতির বা এটাকে ভূগোলক আকৃতির গম্বুজও বলা হয়। তাহলে এটা হচ্ছে 60টা কার্বন মিলে, এটাকে কি বলে? বাকিবল বলে বা বুকমিনিস্টার ফুলারিন বলে। এটার আকৃতি কি রকম? কারণ স্থপতি বুকমিনিস্টার, উনার একটা স্থাপত্য এরকম ভূগোলক আকৃতির গম্বুজ। তাহলে খেয়াল করো, ফুটবল বা ভূগোলক আকৃতির গম্বুজের মতো হচ্ছে এইটা। আচ্ছা, C60 যেটা, এখানে কি মানে সংকরণটা কি বলতো? এখানে সংকরণটা কি কেউ বলতে পারবা? এখানে সংকরণটা হচ্ছে sp2। তাহলে এখানে কি দ্বিবন্ধন? না, এখানে একক বন্ধন। এখানে কিন্তু sp2 সংকরণ এবং এখানে আছে হচ্ছে একক বন্ধন। এর বাইরে এই যে C60 বা বাকিবল, এর আণবিক ভর হচ্ছে 720। আচ্ছা, একটু বলো তো আণবিক ভরের একক কি? আমাকে সবাই কমেন্ট করে বলবা যে আণবিক ভরের একক কি। সাথে সাথে আরেকটা জিনিস বলবা যে প্রাণ শক্তি মতবাদ যেটা, সেই মতবাদটা কে দিছে? আণবিক ভরের একক কি বলবা, সাথে সাথে বলবা প্রাণ শক্তি মতবাদ, এটা কে দিছে? প্রাণ শক্তি মতবাদটা কে দিছে এটা একটু বলবা। আচ্ছা, আজকে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য ওয়েবসাইটের কমেন্টগুলো পড়া হচ্ছে না। আগামীকাল থেকে আমরা ওয়েবসাইটের কমেন্ট এবং ফেসবুকের কমেন্ট দুটো কমেন্টই পড়বো, ঠিক আছে? তবে ওয়েবসাইটে হচ্ছে খুব সম্ভবত আমাদের কোনো মেন্টর আজকে জয়েন করতে পারে নাই। আগামীকাল থেকে ওয়েবসাইটেও আমাদের মেন্টর থাকবে যারা তোমাদের প্রশ্নগুলো রিপ্লাই দিবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আণবিক ভরের কোনো একক আসলে নাই। এখানে একটু বলি যে আণবিক ভরের কিন্তু কোনো একক নাই। আণবিক ভর 720, আণবিক ভর 720। হ্যাঁ, কিন্তু যদি যেমন পানির আণবিক ভর, ধরো পানির আণবিক ভর কত? 18। কিন্তু যদি বলি 1 মোল পানি, তখন হবে 18 গ্রাম পানি। ক্লিয়ার? তাহলে আণবিক ভরের কোনো একক নাই, পানির আণবিক ভর 18। ওকে, আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত বলতো? কিন্তু 1 মোল পানি বললে তখন আসবে হচ্ছে 18 গ্রাম পানি। 1 মোল পানি বললে তখন 18 গ্রাম পানি। ওকে, ঠিক আছে। এখন একটু চলে আসো, আমরা একটু কার্বনের যে ক্যাটেনেশন, অর্থাৎ একটার পরে একটা কার্বন যুক্ত হচ্ছে, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, তো এটার রেজাল্টটা কি? এটার মেইন রেজাল্ট হচ্ছে কার্বন কার্বন বন্ধন শক্তির একটা উচ্চ মান। অর্থাৎ কার্বনের সাথে কার্বন বেশ ভালো একটা স্ট্রং বন্ধন তৈরি করে। এই বন্ধন যদি উইক হইতো তাইলে তো আসলে এত এত যৌগ তৈরি হইতো না, আস্তে এমনি তার আগেই বন্ধন ভেঙে যাইতো। তাহলে এই বন্ধনটা অনেক স্ট্রং। আর এই যে বন্ধনটা এত স্ট্রং হওয়ারও 3টা রিজন আছে। সেই 3টা রিজন কি কি দেখি? কার্বনের ইলেকট্রন আসক্তি, মোটামুটি ইলেকট্রন আসক্তি, মোটামুটি এভারেজ ইলেকট্রোনেগেটিভিটি, মানে এটা হচ্ছে তোমার মাঝামাঝি ইলেকট্রোনেগেটিভিটি। সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্লোরিন 4, আবার সবচেয়ে কম হচ্ছে লিথিয়াম, একেবারে কম, একের দিকে। এর মাঝামাঝি ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ মাঝামাঝি ইলেকট্রন আসক্তি, এবং কার্বনের খুবই ছোট পারমাণবিক ব্যাসার্ধ। এটা একটু খেয়াল করো, 0.077 ন্যানোমিটার। এখানে একটু বলে রাখি, এটা কিন্তু ন্যানোমিটার, পিকোমিটার, মাইক্রোমিটার এগুলা না। তাহলে কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ, তো এই 3টা রেজানের জন্য কার্বনের বন্ধন শক্তি এত বেশি। আর কার্বনের বন্ধন শক্তি এত বেশি হওয়ার কারণে কার্বন ক্যাটেনেশন ধর্ম দেখায়। আচ্ছা, তাহলে এই জায়গাটা তো সমানতার ব্যাপারটা চলে আসছে। তো সমানতার ব্যাপারটা আমরা তখন দেখে আসছি। আমরা তখন কিন্তু এই যৌগটাই দেখছিলাম যে C2H6O, এই যে আণবিক সংকেত, এর 2টা সমাণু আছে। এর কয়টা সমাণু আছে ভাইয়া? 2টা। চল আমরা একটু দেখি। এই যে খেয়াল করো, একটা হচ্ছে ইথানল। এই যে এখানেও দেখো 2টা কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে। এটা একটা ইথার যৌগ। দেখো, এটা অ্যালকোহলের কার্যকরীমূলক আর এটা হচ্ছে ইথারের কার্যকরীমূলক। ঠিক আছে, 2টা আলাদা কার্যকরীমূলক যৌগ, 2টা আলাদা ভিন্ন যৌগ, কিন্তু 2টাতেই C2H6O আছে। ফলে এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলতেছি ভাইয়া? সমানুতা। আর পলিমারকরণের ক্ষেত্রে একটু চলে আসো, আমরা পলিমারকরণ জিনিসটা একটু দেখি। পলিমারকরণের ক্ষেত্রে ওই যে বললাম ইথিন থেকে পলিথিন, এই জায়গাটা হচ্ছে এই অধ্যায়ের একেবারে লাস্টে, যেটা আমাদের শর্ট সিলেবাসে কিন্তু নেই।
কিন্তু স্টিল একটু বলে যাই যে ইথিন থেকে যখন পলিথিন তৈরি হচ্ছে, পলিথিন এখন খুবই আলোচিত একটা জিনিস, পলিথিন খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং আমরা শুধু পলিথিন বলতে পলিথিনের ব্যাগ বুঝি, কিন্তু পলিথিন বলতে কিন্তু আরো অনেক কিছু। এই যে একটা চেয়ার আছে, এই চেয়ারটা কিন্তু পলিথিন দিয়ে তৈরি। তোমার ঘরের উপরে যে পানির ট্যাঙ্কি আছে, গাজির ট্যাঙ্কি, এটা পলিথিন দিয়ে তৈরি। তোমার যে টেবিল ক্লথ, যেটা প্লাস্টিক প্লাস্টিক লাগে, ওটা কিন্তু পলিথিন দিয়ে তৈরি। তো পলিথিনের অনেক ব্যবহার আছে। পলিথিন তৈরিতে অনেক বেশি চাপ লাগে, 1000 থেকে 1200 ডিগ্রি এটিএম চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অক্সিজেন প্রভাবক লাগে। ইথিন থেকে পলিথিন তৈরি করা যায়। এখন একটু চলে আসো, আমরা একটু জৈব যৌগ এবং অজৈব যৌগের একটা পার্থক্য দেখতে চাই। তাহলে আমরা বুঝতে পারবো যে জৈব যৌগ কারা আর অজৈব যৌগ কারা। মানে আমরা যখন অজৈব যৌগ দেখতেছি, তাদের ওই কমন বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। ওই কমন যে বৈশিষ্ট্যগুলা, আচ্ছা লাইভে সিগন্যাল, ওয়েবসাইটে কি ক্লাস চলতেছে একটু বলো তো। ওয়েবসাইটে ক্লাস চলতেছে, ওকে ঠিক আছে। আমি ফেসবুকের যে লাইভটা এটা শেষ করে আবার আসতেছি ফেসবুকের লাইভে। তবে হচ্ছে ইসে যারা আসো, ওয়েবসাইটে যারা আসো তোমরা থাকো, হ্যাঁ। আমরা ফেসবুকের লাইভে আবার আসতেছি। Just a moment. আচ্ছা একটু সবাই চলে আসো, ততক্ষণ আমরা একটু সময় নিচ্ছি। আচ্ছা ওয়েবসাইটে এখন মারাত্মক ভিড়, 192 জন ওয়েবসাইটে আছে। আচ্ছা ওয়েবসাইটে যারা আসো তারা একটু বলো তো যে ওয়েবসাইটে তোমরা কি কোনো ইস্যু ফেস করতেছো? হ্যাঁ, সবগুলা স্লাইডই ওয়েবসাইটে আমরা দিয়ে দিব। ওয়েবসাইটে তোমরা কোনো ইস্যু, আচ্ছা ফেসবুকে কিন্তু ক্লাস চলে আসছে, যারা ফেসবুকে আসবা তারা চলে আসো। তো একটু বলো যে ওয়েবসাইটে কি অবস্থা। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে খুব স্বাভাবিক যে প্রথম দিন তোমরা হয়তো কিছু কিছু ইস্যু ফেস করতেছো। তো সেক্ষেত্রে টেলিগ্রামে আমাদের কিন্তু আগের ব্যাচের যারা আছে ওরা সবকিছু জানে, ফলে ওদের কাছে একটু জিজ্ঞেস করে নিও। এবং ওয়েবসাইটে সব ওকে, ঠিক আছে। তো আমাদের এই ওয়েবসাইটটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো যার কারণে আমরা যেই কাজটা করব, একটু বলে রাখি যে তোমাদের এই ওয়েবসাইটের সাথে সাথে নতুন ওয়েবসাইটে আমরা কিছু ক্লাস নিব, 2-1টা ক্লাস, 2-1টা এক্সাম, এগুলো তোমরা অ্যাটেন্ড করবা। হ্যাঁ, এগুলো ডেমো টাইপের ক্লাস, ডেমো টাইপের এক্সাম হবে। তো ধরো আমি হয়তো কালকে একটা গাইডলাইন সেশন আসতে পারি,
নতুন ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যদি কোনো বাগ থাকে, তো সেটা দ্রুত সমাধান করে আমরা খুব দ্রুত নতুন ওয়েবসাইটে আসতে চাই, কারণ নতুন ওয়েবসাইট তোমার জন্য একটা ট্রিট হইতে যাচ্ছে। আমরা কথা দিচ্ছি যে নতুন ওয়েবসাইটে মানে নতুন একটা দিগন্ত তৈরি হবে, যেটা বলছে যে মিডিলজি এআইও কিন্তু নতুন ওয়েবসাইটে থাকতেছে। মানে এখন আমি আজকে তোমাকে যেটা দেখাইলাম, আচ্ছা ওয়েবসাইটে কমেন্ট করা যায় কিন্তু। আচ্ছা একটু বাকিরা যারা কমেন্ট করতে পারো একটু ওকে বলে দাও তো যে কেমনে ওয়েবসাইটে কমেন্ট করে, ঠিক আছে? নিউ ওয়েবসাইটের লিংক হচ্ছে medilogy.com.bd, medilogy.com.bd। তো দেখা যাচ্ছে যে পোলাপান ওয়েবসাইট এতটাই পছন্দ করছে যে ওয়েবসাইটে 200 পার হয়ে গেছে, ফেসবুকেই পোলাপান নাই। এবং এইটাই আসলে আমাদের ড্রিম, কারণ তুমি খেয়াল করো যে ফেসবুক আসলে খুবই ঝামেলা করতেছে ইদানিং। প্রায় দেখি যে 1 মাস পরে তারা ভিডিও ডিলিট করে দিবে, নতুন নাকি তারা পেইড কি ভার্সন নিয়ে আসবে। তারপর হচ্ছে ফেসবুকে এখন মাঝে মাঝে এই ক্লাস লাইভ থেকে অফ করে দেয়। তুমি খেয়াল করো যে আমার যে কোনো ইস্যু নাই, এটা তো ওয়েবসাইট প্রমাণ, ওয়েবসাইটে ক্লাস চলতেছে, তাহলে ফেসবুক আমার কেন বাইর করে দিল? তাহলে ফেসবুক এই ঝামেলাগুলা করতেছে, ফেসবুক একটার পর একটা ঝামেলা করতেছে। তো যেইটা হবে সেটা হচ্ছে মেডিলজি এই দিক দিয়ে খুব অ্যাডভান্স, যে তোমার ওয়েবসাইটেই তোমার সব সমস্যার সমাধান, ক্লাস, এক্সাম, কিউএনএ সহ যা কিছু আছে, নোটিফিকেশন সুদ্ধা। আমাদের অ্যাপ আসতেছে, দেখো ওয়েবসাইট দিয়ে মানে নোটিফিকেশন পাঠানো একটু টাফ, যার জন্য আমরা অ্যাপের কাজও কিন্তু চলতেছে, খুব দ্রুতই তুমি অ্যাপ পেয়ে যাবা। তো অ্যাপের মাধ্যমে তুমি ক্লাসের আগে একটা নোটিফিকেশনও পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আসো আমরা একটু জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্যটা দেখে ফেলি। জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্যটা দেখে ফেলি। হ্যাঁ, নতুন অ্যাকাউন্টে হচ্ছে সাইন আপ বা যুক্ত হবে, চাপ দিয়ে যা যা বলে তাই তাই করো, হয়ে যাবে। আর আমরা ভিডিও টিডিও দিয়ে দিব, ঠিক আছে? এখন নিজেদের মতো করো, আমরা ভিডিও দিয়ে দিব সবকিছু নিয়ে, যেমন এই ওয়েবসাইটে কিভাবে এক্সাম দিবা সেটাও আমরা দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, এখন জৈব যৌগ অজৈব যৌগের একটা পার্থক্য পড়ি। জৈব যৌগের অজৈব যৌগের পার্থক্য যেটা, সেটা কিন্তু ভাইয়া দুনিয়ার সহজ। আচ্ছা, জৈব যৌগের 5টা বৈশিষ্ট্য ক দিয়ে মনে রাখা যায়, তুমি কি জানো? ক, জৈব যৌগের 5টা বৈশিষ্ট্য ক দিয়ে মনে রাখা যায়। একটা হচ্ছে জৈব যৌগে কার্বন মাস্ট, জৈব যৌগে কার্বন থাকাই লাগবে, না থাকলে তো হবে না। জৈব যৌগের একটা ধর্ম আছে ক্যাটেনেশন, জৈব যৌগের একটা ধর্ম আছে কি? ক্যাটেনেশন। জৈব যৌগের গলনাঙ্ক কম, অর্থাৎ জৈব যৌগের কম গলনাঙ্ক, জৈব যৌগের কম স্ফুটনাঙ্ক। তাহলে জৈব যৌগের গলনাঙ্ক কম, জৈব যৌগের স্ফুটনাঙ্ক কম, এবং জৈব যৌগের গতি কম, কম গতি। তো এই জায়গায় আমরা আসব, পার্থক্য পড়ার আগে এটা জেনে নিলাম। জৈব যৌগের কার্বন মাস্ট, কতে ক্যাটেনেশন, কতে কম গলনাঙ্ক, কতে কম স্ফুটনাঙ্ক, কতে হচ্ছে কম গতি। এখন আসো জৈব যৌগের ক্ষেত্রে, জৈব যৌগে এই যে কার্বন মাস্ট, অজৈব যৌগে কার্বন থাকতেও পারে নাও থাকতে পারে। 2 নম্বর পয়েন্টে চলে আসো, জৈব যৌগে থাকবে সমযোজী বন্ধন। দেখো আমি এখানে এভাবে একটু লিখি, এটা জৈব, এটা হচ্ছে অজৈব। জৈব হচ্ছে সমযোজী। আচ্ছা অজৈব কি তাহলে? আয়নিক। না, অজৈব যৌগ সবাই আয়নিক না, কিন্তু অজৈব যৌগে আয়নিকও আছে, সমযোজীও আছে। তবু আমরা বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি যে অজৈব যৌগ হচ্ছে আয়নিক বন্ধন আর জৈব যৌগ হচ্ছে সমযোজী বন্ধন। এখন তুমি আমাকে বলো তো, সমযোজী বন্ধন বেশি দুর্বল নাকি আয়নিক বন্ধন বেশি দুর্বল? সমযোজী বন্ধন দুর্বল, এর জন্য এর গলনাঙ্ক কম, এটার স্ফুটনাঙ্ক কম। তাহলে জৈব যৌগ সমযোজী বন্ধন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। অজৈব যৌগ আয়নিক বন্ধন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। জৈব যৌগের সম দিয়ে মনে রাখবা সমানুতা, জৈব যৌগ সমানুতা প্রদর্শন করে, অজৈব যৌগ এই সমানুতা প্রদর্শন করে না। জৈব যৌগ সমযোজী, সমানুতা প্রদর্শন করে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, কারণ সমযোজী, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। আর অজৈব যৌগ এরা আয়নিক, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং এরা সমযোজী, সমানুতা প্রদর্শন করে না, সমানুতা প্রদর্শন করে না। আচ্ছা 4 নম্বর পয়েন্টটা লাস্টে পড়াচ্ছি, 4 নম্বর পয়েন্টটা একটু রেখে দিলাম। এরপরে চলে আসো, জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে কত? 80 লাখ। অজৈব যৌগের সংখ্যা কত? 90,000। এখন তুমি বলো তো, পৃথিবীতে ধনী মানুষের সংখ্যা বেশি নাকি গরিব মানুষের সংখ্যা বেশি? পৃথিবীতে ধনী মানুষের সংখ্যা কম, গরিব মানুষের সংখ্যা বেশি। ফলে এই 80 লাখ হচ্ছে গরিব মানুষ, অর্থাৎ জৈব যৌগ হচ্ছে গরিব। আর এই ধনী, ধনী হচ্ছে 90,000, এরা ধনী।
তাহলে আমি হচ্ছি জৈব যৌগ কারণ আমি গরিব, আর তুমি হচ্ছে ধনী, তুমি হচ্ছে অজৈব যৌগ। ওকে, এখন আসো জৈব যৌগ। এখন গরিব যারা, দহনের পর এই যে মারা গেছে, ধরো একজন হিন্দু, তাকে মারা গেছে, পোড়ায় ফেলছে, কোনো অবশেষ থাকবে? সে কোনো টাকা পয়সা রেখে যাইতে পারে নাই, কারণ সে গরিব। আর ধনী যেটা, দহনের পর অবশেষ থাকবে, তাহলে সে প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি রেখে গেছে, তাই না? আচ্ছা, এখন চলে আসো 2 নম্বরে। যারা গরিব তাদের বাসায় কারেন্টের লাইন থাকে? তাদের বাসায় কারেন্টের লাইন থাকে না, ঠিক আছে, প্রায় দেখবা যে লোডশেডিং। আর যারা ধনী তার বাসায় আইপিএস আছে, ওর বাসায় কারেন্ট যায় না। তাহলে দেখো, এ হচ্ছে তড়িৎ অপরিবাহী, এর বাসায় কারেন্টের লাইন নাই, কারণ ও গরিব, ও ধনী, তাই ও হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ও তড়িৎ বিশ্লেষ্য। তাহলে গরিবের সংখ্যা বেশি, গরিবের সংখ্যা 80 লাখ, ধনীর সংখ্যা কম, ধনীর সংখ্যা 90,000। এখন তুমি আমাকে বলো যে ধনী যদি কেউ হয়, ওই টাকা মাইরা ধনী হইছে, নাকি হচ্ছে তোমার সৎভাবে ধনী হইছে, ব্যবসা করে হইছে, নাকি দুর্নীতি করে হইছে? ডাজন্ট ম্যাটার, ধনী মানে ধনী, কেউ জিজ্ঞেস করে না। দেখবা যে ধনী হইলেই তারে সবাই সালাম দেয়, দেয় কিনা? আসলে দেয়, ঠিক আছে। ধরো এই যে দুর্নীতি করে শত এস আলম গ্রুপ চিটাগাং এর কারা কারা আসো, হাজার হাজার কোটি টাকা বানাই ফেলছে, সবাই সালাম দেয়, ব্যাপারটা এটা, ঠিক আছে। তো গরিবের অনেক ভাগ আছে, কেউ দিন মজুর, কেউ রিক্সাওয়ালা, কেউ হচ্ছে কৃষক, তাই না? আমার মতো গরিব, পড়াই আমি। আর ধনীদের কোনো ভাগ নাই, ধনীর কোনো সমগোত্রীয় শ্রেণী নাই। অজৈব যৌগের, জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী আছে। জৈব বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর। আচ্ছা, একটা জিনিস বলতো, যে জৈব বিক্রিয়া, বিক্রিয়া মানে কি জানো? বিয়ে। তো একজন গরিবের যদি বিয়ে করতে হয়, সে চাইলেই আসলে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে গেলে তখন বলবে, এই তুই তো গরিব, তুই কিভাবে একটা সুন্দরী মেয়েকে চাস? হ্যাঁ, তো এই যে জৈব বিক্রিয়ার কৌশল জটিল এবং মন্থর, চাইলেই গার্লফ্রেন্ডকে পাওয়া যাবে না, কারণ তুমি গরিব, কারণ আমি গরিব। আর এখানে আসো অজৈব বিক্রিয়া যেটা, সেইটা আয়নিক এবং দ্রুত গতি। যখনই শুনবে, মা বাবা শুনবে ছেলে ধনী, ধনীর দুলাল, দেখবো যে দ্রুত, আরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, ঠিক আছে, ছেলের টাকা পয়সার কোনো অভাব নাই। তাইলে ঘটনা হচ্ছে অজৈব বিক্রিয়ার কৌশল দ্রুত, আর জৈব বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর। জৈব বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর। এখন আমি বলছিলাম যে 4 নাম্বার পয়েন্টটা সবার শেষে পড়াবো, চলো আমি তোমাকে একটু 4 নাম্বার পয়েন্টটা পড়াই। আমি তোমাকে একটু 4 নাম্বার পয়েন্টটা পড়াই। 4 নাম্বার পয়েন্টে চলে আসো, পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়। এখন একটু পোলার অপোলার বলি। পোলার জিনিসটা কি? পোলার আর হচ্ছে অপোলার। তো পোল চিনছো না? পোল, এই আয়নিক যৌগ যারা, এরা হচ্ছে পোলার, ঠিক আছে। নরমালি তাহলে আয়নিক যৌগগুলো হচ্ছে পোলার, অর্থাৎ ধরো নরমালি অজৈব যৌগগুলো আয়নিক যৌগ হয়, তাহলে অজৈব যৌগগুলো আয়নিক যৌগ হয়, এই অজৈব যৌগগুলোই পোলার হয়। আর এই জৈব যৌগগুলা সমযোজী যৌগ হয় এবং এরা অপোলার হয়। এখন ধরো একটা পোলার দ্রাবক, একটা পোলার দ্রাবক হচ্ছে পানি, আর একটা অপোলার দ্রাবক, এরা কারা? ধরো বেনজিন। ব্যাপারটা তোমার একটু বুঝাই, যে জৈব যৌগ যারা, তারা জৈব দ্রাবকে, জৈব দ্রাবক মানে হচ্ছে অপোলার দ্রাবক, অর্থাৎ সোজা বাংলায় জৈব যৌগ যে, সে জৈব দ্রাবকে দ্রবণীয় হবে, মানে একটা জৈব যৌগেই দ্রবণীয় হবে। আর অজৈব যৌগ যে, সে একটা অজৈব যৌগেই দ্রবণীয় হবে, যেমন পানি একটা অজৈব যৌগ। তাহলে অজৈব যৌগ দ্রবণীয় হবে অজৈব যৌগে, আর জৈব যৌগ, এই যে ধরো বিএনপি আর বিএনপি এখন আর শিবির, তাই না? তো এরা কিন্তু গত 15 বছর ধরে বন্ধু ছিল, দুইজন একসাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে। এখন কিন্তু দুইজন দেখবা যে কেউ কারো দেখতে পারতেছে না, ঠিক আছে। তো ধরো এই একটা গ্রুপ হচ্ছে বিএনপি আর একটা গ্রুপ হচ্ছে শিবির, এখন কিন্তু বিএনপির সাথে শিবিরের কোনো সম্পর্ক নাই। এখন যদি তুমি চাও বিএনপি আর শিবিরকে মিশাইতে, যে অজৈব যৌগকে একটা বেনজিনে দ্রবণীয় করতে, এটা তুমি পারবা না। আবার জৈব যৌগকে পানিতে দ্রবণীয় করতে, এটা তুমি পারবা না। মানে এই বিএনপি বিএনপিতেই দ্রবণীয় হবে, আর শিবির শিবিরেই, যে জামাত ইসলামী জামাত ইসলামীতেই দ্রবণীয় হবে। ব্যাপারটা কি বোঝা গেছে? ঘটনা কি বোঝা গেছে? ওকে, আচ্ছা, তাইলে আমরা কিন্তু এই জায়গাটা বুঝছি, আমরা এই জায়গাটা ক্লিয়ার আমাদের সবার কাছে। আচ্ছা, একটা ব্যাপার একটু বলি,
যে আজকের ক্লাসটা আসলে কেমন লাগছে। আচ্ছা, তার আগে আমি একটু কথা বলি। দেখো, আজকে এখানে ক্লাসে কয়জন আছে? ফেসবুকে 150 জনের মতো, আর ইসে হচ্ছে 170 জনের মতো ওয়েবসাইটে। তো প্রায় 300 সামথিং স্টুডেন্ট এখানে আসো। এখানে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সেটা হচ্ছে, এই যে তুমি প্রি মেডিকেল ক্লাসটা করতে আসছো, প্রি মেডিকেল কোর্সটা করতে আসছো, এবং আমি নিশ্চিত জানি কয়েকদিন পরে তোমাদের এই মোটিভেশন আর থাকবে না। এই কোর্সের শেষের দিকে স্টুডেন্ট থাকবে 15 জন 20 জন, কিন্তু ওই যে 15 জন 20 জন, এরা সবাই লাস্টে যা ভালো করবে। তুমি আমাকে বলো যে এই কোর্সটা না করার পিছনে তোমার লজিক কি? এই যে আমি ক্লাস করাচ্ছি, এটা তোমার এসএসসির এমসিকিউ হচ্ছে কিনা? ইয়েস অর নো, সবাই কমেন্ট করো। এইচএসসির এমসিকিউ কমপ্লিট হচ্ছে কিনা? এইচএসসির সিকিউ কমপ্লিট হচ্ছে কিনা? ইয়েস অর নো। আমি এনাফ ডিটেইলসে পড়াচ্ছি কিনা? ইয়েস অর নো। যদি ইয়েস হয়, তাইলে কেন তুমি এই ক্লাস করবা না? কারণ এই ক্লাস করার সাথে সাথে তোমার মেডিকেল হয়ে যাচ্ছে, তোমার এইচএসসি হয়ে যাচ্ছে। সো হোয়াই তুমি এই ক্লাসটা করবা না? আমাকে একটু বলো, আমি একটু শুনতে চাই। আচ্ছা, তাইলে আমি আবারও বলি যে তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছো, এই টাকা অনেক বাচ্চা কাচ্চার কাছে, অনেক বাবা মায়ের কাছে ঘাম ঝরানো টাকা। এই টাকা প্রচন্ড মূল্যবান টাকা, এবং মেডিলজি এটা ফিল করে, এবং মেডিলজি তোমাকে ওইভাবে সার্ভিস দেওয়ার ট্রাই করে এবং করবে। তুমি এখন যে সার্ভিস পাচ্ছ, এই সার্ভিস ইমপ্রুভ করবে, এবং সেই ব্যবস্থাটাই আমরা করতেছি যেন দিন দিন মেডিলজিতে তুমি থাকবা, প্রতিদিন ইমপ্রুভমেন্ট পাবা। 2 নাম্বার, মেডিলজিতে তুমি থাকবা, মেডিলজি যে ইনস্ট্রাক্টর তাদের কথা যদি ফলো করো, তোমার আর দুনিয়ার কিচ্ছু লাগবে না। এখন অনলাইনে শত শত পীর বের হইছে, তুমি যদি অনলাইনে সব পীরের কথা শুনতে যাও, তাইলে তুমি একটা মারা খেয়ে চলে আসবা, পরে ওই সেকেন্ড টাইমে মেডিলজিতে এসে ভর্তি হওয়া লাগবে। তাইলে তুমি আজকে যারা যে অবস্থায় আছো, কিছু শপথ করবা। এই শপথের পয়েন্টগুলো আমি একটু বলি। এই পয়েন্টগুলা যারা ফলো করতে পারবা, আমি কথা দিচ্ছি তোমরা সবাই চান্স পাবা। আমি রিপিট করতেছি, তোমরা যদি আজকের এই শর্তগুলা মেনে চলো, যারা এই শর্তগুলা মেনে চলবা, আমার কথাগুলা মেনে চলবা, আমাদের ইনস্ট্রাক্টরদের কথাগুলো মেনে চলবা, তোমরা সবাই ভালো করবা, তোমরা সবাই টপ লেভেলে যাইতে পারবা। তাহলে সবাই উঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়ায় হাত সামনে নাও। সবাই সবাই এই কাজটা করে ইয়েস লিখো, আমি সবাইকে দেখতে চাই। সবাই উঠে দাঁড়াও, হাত সামনে নাও। আমি বলবো, সবাই জোরে জোরে আমি যা বলবো তাই বলবা। ক্লিয়ার? সবাই উঠে দাঁড়াইছো? প্রথম পয়েন্ট, সব ক্লাস নিয়মিত লাইভে করব। যদি কোনো কারণে ক্লাস মিস যায়, 24 ঘন্টার মধ্যে ওই ক্লাস রেকর্ড পুরোটা কমপ্লিট করব। সবাই জোরে জোরে এটা বলবা, সব ক্লাস নিয়মিত লাইভে করব। যদি কোনো কারণে ক্লাস মিস যায়, ওই ক্লাস 24 ঘন্টার মধ্যে আমি রেকর্ড দেখে নিব। পয়েন্ট নাম্বার 2, প্রত্যেকটা এক্সাম নিয়মিত দিব, আমি একটা এক্সামও মিস দিব না। প্রত্যেকটা এক্সাম নিয়মিত দিব, আমি একটা এক্সামও মিস দিব না। পয়েন্ট নাম্বার 3, বাবা মায়ের কষ্টের টাকা, প্রচন্ড কষ্টের টাকা, তুমি টাকা ইনকাম করো না, বাবা মা জানে এই টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। বাবা মায়ের কষ্টের টাকা নষ্ট হতে দেব না, বাবা মায়ের কষ্টের টাকা নষ্ট হতে দেব না। চান্স মিস করে বাবা মায়ের চোখের পানি ফেলতে দিব না। চান্স মিস করে বাবা মায়ের চোখের পানি ফেলতে দিব না।
লাস্ট পয়েন্ট, 14 প্ল্যাটফর্মের 14 রকম পরামর্শ না শুনে মেডিলজির ইনস্ট্রাক্টরদের পরামর্শ মেডিকেল অ্যাডমিশনের আগ পর্যন্ত মেনে চলবো। 14 প্ল্যাটফর্মের 14 রকম পরামর্শ না শুনে মেডিলজির ইনস্ট্রাক্টরদের পরামর্শ মেডিকেল অ্যাডমিশনের আগ পর্যন্ত মেনে চলবো। তোমার যে কোনো দরকারে মেডিলজি ইনস্ট্রাক্টরদের এবং মেন্টরদের পাশে পাবা। তোমার, আমি আবারও বলি, আমি যখন মেডিলজি চালু করছি তারপর আমাদের সাথে আসিফ আসছে, আমাদের নিশাত আসছে, মিম আসছে, জিত আসছে, আমাদের প্রচুর বিষয়ের একটা টিম আছে। এটা শুরু হয়েছিল আমার মাধ্যমে। শুধুমাত্র আমি আজকে মেডিলজিকে এই জায়গায় আনছি একটাই রিজনে, যে আমি আমার স্টুডেন্টদের সবসময় ভালোবাসছি, স্টুডেন্টদের প্রতি দায়বদ্ধ ছিলাম। কখনো একটা ডিসঅনেস্টি আমার মাথায় ছিল না, কখনো এইটা আমি চিন্তা করি নাই যে আমি টাকা নেওয়ার জন্য ওকে পড়াচ্ছি। আমার ফার্স্ট প্রায়োরিটি, আমি ওকে চান্স পাওয়ানোর জন্য জীবন দিয়ে দিব, টাকা পরে। ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে যা প্রমিস করছি তার থেকে বেশি কিছু পাবা, এক্সট্রা টাকা একটাও নিব না। কোর্স যা প্রমিস করছি তার থেকে বেশি পাবা, ক্লাস যা প্রমিস করছি তার থেকে বেশি পাবা। মেডিলজি তোমাকে যা দিবে এটা যদি তুমি নিতে পারো, তুমি ঢাকা মেডিকেলে চান্স পাবা, কিন্তু তোমাকে এটা নিতে জানতে হবে। আচ্ছা, চলো আমরা ক্লাসে চলে যাই। এবং আজকের ক্লাসে আমি যা পড়াচ্ছি তোমার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। যা ভালো লাগছে, ক্লাস যদি ভালো লাগে গ্রুপে রিভিউ দিবা, খারাপ লাগলেও রিভিউ দিবা। তোমাদের একটা রিভিউ কন্টেস্ট আছে, সেটা আমি বলে দিব। এখানে রিভিউ কন্টেস্টটা দেওয়ার রেজানও আছে। আমি বলতেছি না যে এখানে সব সুন্দর সুন্দর কথা লিখতে হবে, তোমার যা মনে আসছে তুমি ওইটা লিখবা। ক্লাস কেমন লাগতেছে সবকিছু মিলাই। জাস্ট একটা কথা বলি যে জুনিয়র তোমাদের যেসব বন্ধু বান্ধব বা যারা আছে তারা কনফিউজ যে মেডিলজি থেকে আসলে ভালো পড়ায়, মেডিলজি থেকে আসলে, জাস্ট তারা যেন এতটুকু জানতে পারে যে মেডিলজি কেমন পড়ায়। আমি তোমাদের কথাগুলো শুনতে চাই। আমরা কন্টেস্টের বিষয়ে বিস্তারিত বলে দিব যে কন্টেস্টে কি থাকতেছে। তোমরা সবাই আজকে শপথ যেটা, এটা যা যা শপথ করছে শপথের পয়েন্টগুলো লিখে গ্রুপে পোস্ট করবা। এটা এই জন্য করবা এবং নিজের প্রোফাইলে পোস্ট করবা। এটা এই জন্য করবা যে এই শপথটা যেন তুমি দেখাইতে পারো যখন চান্স পাবা। তখন চান্স পাওয়ার পরে এই শপথটা দেখাই বলবো, ভাইয়া এই শপথ করছিলাম বলে আমি আজকে চান্স পাইছি। আমি এটা দেখতে চাই। হাত হাত নামাবা কি রাখবা সে আমি জানি না। এখন চলো আমরা ক্লাসের বাকি অংশ শেষ করে ফেলি। চলো ক্লাসের বাকি অংশটা শেষ করে ফেলি। প্রথম দিন আমি অনেক দূর যাব না, আমি অনেক পড়াবো না। প্রথম দিন অনেকেই নতুন আসছো, আমি তোমাকে ওই লেভেলের প্রেসার দিতে চাই না, কারণ আমাদের হাতে সময় আছে। ঠিক আছে? সো সেকেন্ড ক্লাস আছে, আরো 2টা ক্লাস আছে, যতটুকু পারি পড়বো। কিন্তু দিন শেষে আমরা একটা জিনিস এনশিওর করব, যতটুক হাফিজ ভাই পড়াচ্ছে, যা পড়াচ্ছে ওটা যেন আমি ঠিকঠাক পারি। চলো আমরা এটা বুঝছি। তাহলে আমাদের জৈব যৌগ অজৈব যৌগের শ্রেণী বিভাগটা কিন্তু শেষ। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে জৈব যৌগের একটা শ্রেণী বিভাগ, সরি জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য শেষ। এখন সোজা বাংলা, জৈব যৌগকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল মানে কি জানো? এইটা, এই যে একটা চেইন আছে, এই চেইনের এ প্রান্ত মুক্ত, এই প্রান্ত মুক্ত। আর বদ্ধ শিকল কি? এই যে এটা কি বদ্ধ না? কোন প্রান্ত মুক্ত আছে? এটা বেনজিন। তাইলে মুক্ত শিকল আর বদ্ধ শিকল, জৈব যৌগকে এই 2টা ভাগে সোজা বাংলায় ভাগ করা হয়েছে। এই মুক্ত শিকল যেটা, একটু খেয়াল করো ভাইয়া, মুক্ত শিকলকে বলছে অ্যালিফেটিক। মুক্ত শিকল হচ্ছে অ্যালিফেটিক। তাহলে আবারও বলি, মুক্ত হচ্ছে অ্যালি, আলি মুক্ত। এই অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকল আবার 2 রকম, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সতে মনে রাখবা, সম্পৃক্তর স দিয়ে মনে রাখবা সিঙ্গেল, আর অসম্পৃক্ত, সম্পৃক্ত স দিয়ে মনে রাখবা সিঙ্গেল। মানে সম্পৃক্ত মানে সিঙ্গেল বন্ড, যেমন অ্যালকেন, আর অসম্পৃক্ত মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। অর্থাৎ অসম্পৃক্ত মানে হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, অসম্পৃক্ত মানে হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। কি বলছি? আমার সবচেয়ে ভালো লাগতেছে কি জানো? যে ওয়েবসাইটে 50% স্টুডেন্ট ওয়েবসাইটে, এইটাই আমার সবচেয়ে ভালো লাগার জায়গা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে মুক্ত শিকল বদ্ধ শিকল এটা আমরা ক্লিয়ার করছি। এখন আসো
আমরা যে প্রশ্নগুলা মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরে ডেন্টালে কি কি প্রশ্ন আসছে চলো আমরা একটু দেখি, এবং সেই উত্তরগুলো আমরা পারি কিনা। কোনটা পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া তৈরি হয়েছে আমাকে একটু বলো তো, একটু সবাই বলো। এখানে যদি একটু এই যে জিনিসগুলো এগুলা কেটে গেছে, এইগুলা কেটে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার, ফলে আমাদের একটু সমস্যা হয়েছে, এগুলো আমি সলভ করে তারপর দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এগুলো এখন দিয়ে দিচ্ছি, আবার এগুলো সলভ করা হবে। বলো কোনটা পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া তৈরি হয়েছে, বলো তো। 2 নাম্বার, কোন জৈব যৌগে হাইড্রোজেন পরমাণু নাই? কোন জৈব যৌগে হাইড্রোজেন পরমাণু নাই? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আসলে আরেকটু সামনে গেলে হয়তো ভালো হইতো এই প্রশ্নটা দিলে। জৈব যৌগ তৈরিতে কোন মৌলিক পদার্থ লাগে না? ওই যে খেয়াল করো মেডিকেলে যে প্রশ্ন রিপিট হয় তার একটা প্রমাণ 5 সালে আসছে, 11 সালে আসছে। তো তোমরা জানো যে চপস এনএক্স, কার্বন, ফসফরাস, সালফার আর হ্যালোজেন। আসলে এই প্রশ্নটার উত্তর ব্ল্যাঙ্ক। এখন তুমি বলতে পারো তাইলে ভাইয়া মেডিকেলে নিশ্চয়ই ব্ল্যাঙ্ক আসে। এটা 11 সালে মেডিকেলে ব্ল্যাঙ্ক আসতো, এখন মেডিকেলে ব্ল্যাঙ্ক আসে না। ফলে এখন কিন্তু ব্ল্যাঙ্ক দাগাবা না, সিঙ্গেল দাগাবা, কোনো ডাবল দাগাবা না, কোনো ব্ল্যাঙ্ক দাগাবা না, ঠিক আছে? তাহলে আমাকে বলো যে এখানে আমরা যা পড়তেছি এগুলা সব কি আমরা পড়ে আসছি না? ফ্রেডরিক উহলার ইউরিয়া প্রস্তুতির সময় নিচের কোন দ্রবণ যোগ করেন? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড স্যানেট। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড স্যানেট জৈব এবং অজৈব যৌগের নামের প্রবর্তক, অর্থাৎ জৈব যৌগের সংজ্ঞা কে দিছে, অজৈব যৌগের সংজ্ঞা কে দিছে, জৈব যৌগের নামকরণ কে করছে, অজৈব যৌগের নামকরণ কে করছে, সব কাজই করছে বার্জেলিয়াস। চলে আসো মেডিকেল ভর্তি পরীক্ষা 3 সালে একটা প্রশ্ন আসছে, কেকুল এর অবদান কি? আমি তোমাকে বলছিলাম কোব আর কেকুল প্যাচ লাগানো যাবে না, কোব আর কেকুল প্যাচ লাগানো যাবে না, কেকুলটা আমরা জানলাম। আমাকে এখন বলতে হবে কোবের আবিষ্কার কি। সবাই কমেন্ট করে আমাকে বলবা যে বিজ্ঞানী কোব কি আবিষ্কার করছে। চলে আসো জৈব যৌগ সম্পর্কে কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয় বলো। আমরা জানি জৈব যৌগ মানে কার্বন, কার্বনের হাত কিন্তু 4টা। কয়টা হাত? 4টা। চতুর্যোজ্যতা, ক্যাটেনেশন, সমানতা। জৈব যৌগের যে বিক্রিয়া, খেয়াল করো, মন্থর আয়নিত, ভাইয়া মন্থর দেখেই উত্তেজিত হয়ে, মন্থরের ক্ষেত্রে একটু খেয়াল করো, মন্থর দেখেই আরে এটা তো ঠিক আছে ভাইয়া, বলছে কি আয়নিত বিক্রিয়া। বলতো জৈব যৌগের বিক্রিয়া কি আয়নিত বিক্রিয়া? না, আয়নিত বিক্রিয়া না। আয়নিত বিক্রিয়া দ্রুতই হয়, আয়নিত বিক্রিয়া আসতে হয় না। নিচের কোনটা জৈব যৌগের জন্য সত্য না? কোনটা জৈব যৌগের জন্য সত্য না? জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য থেকে আসছে। জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবণীয়, মানে জৈব যৌগে দ্রবণীয়। জৈব যৌগ গরিব, ফলে জটিল মন্থর, দহনের পর কোনো অবশেষ থাকে না, এটাও সত্যি। তাহলে জৈব যৌগে সমযোজী বন্ধন, অজৈব যৌগে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন দুইটাই হইতে পারে, জৈব যৌগে সবসময় সমযোজী বন্ধন গঠিত হয়। ক্লিয়ার? আচ্ছা, ক্যাটেনেশন কোথায় দেখা যায় বলো? ভাইয়া জৈব যৌগের কার্বনের ক্যাটেনেশন, ক্যাটেনেশন হয় কার্বনে, তাহলে ক্যাটেনেশন দেখা যায় কার্বনে, ক্যাটেনেশন দেখা যায় হচ্ছে কার্বনে। তাহলে মোটামুটি আমরা এতক্ষণ যা পড়লাম তার ভিতর যে প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ডেন্টালে, তাহলে আমরা পারবো সবগুলা। এবং আমরা যে ডিটেইলসে পড়ছি আমি তোমাকে কথা দিচ্ছি যে এর বাইরে থেকে প্রশ্ন করা কোনোভাবেই সম্ভব না, কারো পক্ষে এর বাইরে থেকে প্রশ্ন করা সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসো অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত মানে কি? ডাবল বন্ড থাকবে, অর্থাৎ একটা সিগমা থাকলে সিঙ্গেল এইটা, আর যখনই আরেকটা আসতেছে তখন সেটা এইটা এরকম হয়ে যাচ্ছে, ডাবল বন্ড। তাইলে বদ্ধ শিকল মানে কি? এই যে বদ্ধ 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 বদ্ধ, এই বদ্ধ শিকল আবার 2 রকম, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। খেয়াল করো এই যে সাইকেলটা, এখানে কার্বন 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 কার্বন, কার্বনের বাইরে কিছু আছে নাই। যদি চক্রটা কার্বন দিয়েই তৈরি হয়, কার্বনের বাইরে অন্য কোনো মৌল না থাকে, তাইলে সেটা হচ্ছে কার্বোসাইক্লিক। কার্বো মানে কার্বন দিয়েই তৈরি, সাইক্লিক মানে চক্র, একটা সাইকেল, চক্রটা কার্বন দিয়েই তৈরি। আর হেটারোসাইক্লিক মানে হচ্ছে, হেটারো মানে ভিন্ন, তাইলে এই হেটারো মানে এখানে কার্বন ভিন্ন অন্য মৌল আছে। যেমন এই একটা চক্র, এই চক্রে খেয়াল করো এখানে সালফার আছে, এই চক্রে খেয়াল করো অক্সিজেন আছে। যদি কার্বন ভিন্ন অন্য মৌল থাকে তাহলে সেটা হচ্ছে হেটেরো। হেটেরো মানেই হচ্ছে ভিন্ন মৌল আছে এখানে সাইকেলে।
তাইলে কার্বোসাইক্লিক আবার দুই রকম, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। এই জিনিসটা কি ভাইয়া? খেয়াল করো, সাইক্লিক মানে অচক্র, হ্যাঁ, অ্যারোমেটিক এটাও চাক্রিক, কিন্তু অ্যালি মানে হচ্ছে মনে আছে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক, ও এও চাক্রিক অয়ও চাক্রিক, কিন্তু এর বৈশিষ্ট্য অ্যালিফ্যাটিক যৌগের মতো। এও চাক্রিক কিন্তু এর বৈশিষ্ট্য চাক্রিক যৌগের মতোই। মানে অ্যালিসাইক্লিকের কাহিনী হচ্ছে অয় চাক্রিক হইলো ওর বৈশিষ্ট্য অ্যালিফ্যাটিকের মতো, আর এর ভিতরে কোনো সমস্যা নেই, অয় চাক্রিক বৈশিষ্ট্য চাক্রিকের মতো। আচ্ছা, তাইলে আমরা অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক বুঝলাম। তো অ্যালিসাইক্লিক কি ভাইয়া? নামের সাথে সাইক্লো শব্দটা থাকবে। কি থাকবে? নামের সাথে সাইক্লো শব্দটা থাকবে। আর অ্যারোমেটিক বাকি যারা আছে, মানে বেনজিন এবং বেনজিনের জাতক, বেনজিন থেকে যারা তৈরি হয়, বেনজিন, টলুইন, জাইলাইন ইত্যাদি ইত্যাদি, বেনজিন থেকে যারা তৈরি হয়। আর হেটেরোসাইক্লিক তো আমরা বুঝলাম যে সাইকেলে যদি কার্বনের বাইরে অন্য মৌল থাকে সেটা হচ্ছে হেটেরোসাইক্লিক। এই হেটেরোসাইক্লিকের যে মৌলগুলা তাদেরকে মনে রাখা যায় এফটিপি দিয়ে। কি দিয়ে মনে রাখা যায়? এফটিপি। এফ এ ফিউরান, টিতে থায়োফিন, পিতে পিরিডিন, পিতে পাইরোল। পিতে পিরিডিন, পিতে পাইরোল। তাহলে আবারও বলি, ফিউরান, থায়োফিন, পিরিডিন, পাইরোল। পিতে দুইটা, পিতে পিরিডিন, পিতে হচ্ছে পাইরোল। ফিউরান, থায়োফিন, পিরিডিন, পাইরোল। ফিউরান, থায়োফিন, পিরিডিন এবং পাইরোল। আচ্ছা, তাইলে এইখানে একটু চলে আসো, এই জায়গাটা আমরা ক্লিয়ার করছি। মুক্ত শিকল মানে অ্যালিফ্যাটিক, এটা আবার দুই রকম, সম্পৃক্ত মানে সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত মানে ডাবল বন্ড নাইলে ট্রিপল বন্ড। ওকে, আর বদ্ধ শিকলে চলে আসো, এখানে আছে কার্বোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে সাইকেলটা শুধু কার্বন দিয়ে তৈরি, আর হেটেরোসাইক্লিক মানে এই সাইকেলটা কার্বনের বাইরে অন্য মৌল আছে। কার্বোসাইক্লিক দুই রকম, অ্যালিসাইক্লিক যদি বৈশিষ্ট্য অ্যারোমেটিকের মতো হয়, আর অ্যারোমেটিক বৈশিষ্ট্য মানে চাক্রিকের মতোই। আর হেটেরো অ্যালিসাইক্লিক আর হেটেরো অ্যারোমেটিক তুমি বুঝতে পারছো যে হেটেরো মানেই হচ্ছে কার্বন ভিন্ন অন্য মৌল আছে, আর অ্যালি মানে বৈশিষ্ট্য অ্যালিফ্যাটিকের মতো, আর অ্যারোমেটিক মানে বৈশিষ্ট্য অ্যারোমেটিকের মতো। শেষ। এখানে জাস্ট আমাদের এক্সাম্পল গুলা শিখতে হবে, এখানে জাস্ট আমাদের এক্সাম্পল গুলা শিখতে হবে। এখানে বলি, হেটেরো অ্যালিসাইক্লিক যেটা সেটা হচ্ছে একটাই ইথিলিন অক্সাইড, আর হেটেরো অ্যারোমেটিক যেটা বলছি সেটাই হচ্ছে এফটিপি। হেটেরো অ্যালিসাইক্লিক ইথিলিন অক্সাইড, আর হেটেরো অ্যারোমেটিক হচ্ছে এফটিপি। হেটেরো অ্যারোমেটিক হচ্ছে এফটিপি, হেটেরো অ্যারোমেটিক হচ্ছে এফটিপি। ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু বলো তো, সমানতা প্রদর্শন করে কে? জৈব যৌগ নাকি অজৈব যৌগ? সমানতা প্রদর্শন করে কে? জৈব যৌগ নাকি অজৈব যৌগ? জৈব যৌগ নাকি অজৈব যৌগ? আচ্ছা, জৈব যৌগে বন্ধন প্রকৃতি আমরা একটু দেখতে চাই। জৈব যৌগের ক্ষেত্রে বন্ধনের ক্ষেত্রে একটু খেয়াল করো ভাইয়া, যদি তোমাকে বলে শেয়ারকৃত ইলেকট্রন যুগলের সংখ্যা অনুসারে, আবারও বলি, সমযোজী বন্ধন সংখ্যা কয় প্রকার? তাইলে বলবা তিন প্রকার, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। আবারও বলি, শেয়ারকৃত ইলেকট্রন যুগলের সংখ্যা অনুসারে সমযোজী বন্ধন কয় প্রকার? তিন প্রকার, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। এটা তো তোমরা জানো যে ইথেন, ইথিন, ইথাইন মানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। আর সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য দুইটা তত্ত্ব আছে, একটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব আর একটা হচ্ছে আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। এখন তোমাকে কিছু ব্যাপার বলি। প্রথম কথা, যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন কেমন হয়, ইন্টারের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার ডিফারেন্সটা কই? ডিফারেন্সটা হচ্ছে এখানে যে ইন্টারে আসতে পারে যে ইলেকট্রনীয় তত্ত্ব ব্যাখ্যা করো। ইন্টারে আসতে পারে নট আসবে, বা খুব ইম্পর্টেন্ট ওইটা বলতেছি না, মানে আসার পসিবিলিটি আছে এরকম প্রশ্ন। আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব ব্যাখ্যা করো। আর মেডিকেলে বাপের জন্মেও আগামী 100 বছর এই প্রশ্ন আসবে না, এবং এর ভিতর থেকে কিছু আসবে না। মেডিকেলে কি আসবে জানো? যে এই ইলেকট্রনীয় তত্ত্ব এটা কিসের? সমযোজী বন্ধন ব্যাখ্যা করার জন্য। আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব কিসের? সমযোজী বন্ধন ব্যাখ্যা করার জন্য। ইলেকট্রনীয় তত্ত্ব কে দিছে? আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব কে দিছে? এই চারটা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসা সম্ভব না। এইখানে হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তোমাকে ডিফারেন্স বুঝতে হবে। তুমি যদি এই ডিফারেন্স না বুঝো তাহলে মেডিকেলে ভালো করা কঠিন হয়ে যাবে। এই যে আবারও বলি, এই যে সাইডে যে কোশ্চেন গুলা পাচ্ছ, আল্লাহর ওয়াস্তে
এর একটা প্রশ্ন বাদ দিস না ভাই, এর একটা প্রশ্ন বাদ দিবি না, সবগুলোর অ্যান্সার বইয়ের পিছনে আছে। আচ্ছা, তাইলে লুইস ইলেকট্রনীয় তত্ত্ব এইভাবে মনে রাখা যায়, লুইসের ই দিয়েই ইলেকট্রনীয় তত্ত্ব, লুইসের ই দিয়েই হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস আছে, তোমার দেখাই জিনিসটা দেখো। এই যে সব জৈব যৌগে কার্বন চতুর্যোজী, মানে কার্বনের যোজনী 4টা, ঠিক আছে। এখন মিথেনে 4টা সমযোজী বন্ধন আছে। মিথেনে কয়টা সমযোজী বন্ধন আছে ভাইয়া? 4টা। আবারও বলি, মিথেনে কয়টা সমযোজী বন্ধন আছে? 4টা। এখন একটা যৌগে কয়টা সমযোজী বন্ধন আছে সেইটা বের করা কিন্তু খুব সহজ। এখন যৌগ কিন্তু দুই রকম, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ মানে মুক্ত শিকল, একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে একটা যৌগে কয়টা সমযোজী বন্ধন আছে? একটা যৌগে কয়টা সমযোজী বন্ধন আছে? ধরো অ্যালিফ্যাটিক যৌগ ধরে নিচ্ছি মিথেন। আচ্ছা, তার আগে একটু বলি, একটা যৌগে কয়টা সমযোজী বন্ধন আছে এইটা বের করা কতটা সহজ বলি। অ্যালিফ্যাটিক যৌগে এটা হচ্ছে মোট পরমাণু সংখ্যা বিয়োগনটা। ধরো তোমাকে আমি বললাম মিথেনে কয়টা সমযোজী বন্ধন আছে, মিথেনে তুমি দেখো মিথেনে পরমাণু কয়টা? 5টা, বিয়োগান, তাহলে সমযোজী বন্ধন কয়টা? 4টা। এখন ধরো কিন্তু অ্যারোমেটিক যৌগে, ধরো আরেকটা যৌগ আমরা দেখাই, ধরো তোমার C2H5OH। আচ্ছা, এখানে পরমাণু কয়টা বলো? এখানে পরমাণু কয়টা? এখানে পরমাণু হচ্ছে 5 আর 2 7 8 9টা, -1, তাহলে কয়টা আছে বন্ধন? 8টা বন্ধন। আচ্ছা, যদি অ্যারোমেটিক যৌগ হয়, ধরো বেনজিন C6H6, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে একটু আগে এই আমি তো পুরো মুছে ফেলছি, আমি আবার লিখি, ধরো অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। তাহলে অ্যালিফ্যাটিক হচ্ছে মোট পরমাণু সংখ্যা বিয়োগন। আচ্ছা, একটু বলি যে আসলে কিছু করার নাই, রোজার পরে আমরা ক্লাস টাইমটা 9:30টায় নিয়ে আসবো। সেক্ষেত্রে তোমার ক্লাসটা অবশ্যই 12টার আগে মাস্ট শেষ হয়ে যাবে, আমাদের ক্লাস 2 ঘন্টার মতো হবে, ঠিক আছে। প্রথম ক্লাস, যার জন্য আমাদের ক্লাস টাইম একটু ইয়া হচ্ছে, হ্যাঁ। তারপর আমরা 12টার ভিতর যতটুকু পারি পড়াচ্ছি, কারণ প্রথম ক্লাস আমি তোমাকে ওই ফিলটা দিতে চাই না যে মাথা নষ্ট হয়ে গেল প্রথম ক্লাসেই। আস্তে আস্তে স্পিড বাড়াবো, কারণ মেডিকেলের স্পিড আসলে একটু বেশি, সেই স্পিডের সাথে পরিচিত হইতে হবে। আস্তে আস্তে পরিচিত করাবো, প্রথম দিনই না করে, কারণ জৈব যৌগ এমনিতেই কঠিন লাগে। আচ্ছা, আমাকে বলো তো, আজকে আমরা যতটুকু জৈব যৌগ শিখলাম এটা কি আসলে কঠিন? একটু সবাই কমেন্ট করো, জৈব যৌগ কি কঠিন নাকি সহজ? সবাই। বিজ্ঞানীদের নাম কি পড়তে হবে? আমি যতটুকু পড়াইছি ততটুকু পড়তে হবে, ক্লাসে যা পড়াইছি অতটুকুই মনে রাখ, অতটুকুই পড়। কঠিন নাকি সহজ বলো? হ্যাঁ, প্রথম রোজা আমি জানি, আমি 12টার ভিতর শেষ করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। কারণ রোজার ভিতরে আমি নিজেও জানি যে রোজার ভিতরে এমনিতেও কঠিন। তো যাই হোক, আমরা আস্তে আস্তে স্পিড বাড়াবো এবং ইনশাআল্লাহ আমরা আগামী 3 মাসে মার্চ এপ্রিল মেতে শর্ট সিলেবাসটা সুন্দরভাবে শেষ করব। এইচএসসিও হয়ে গেল, মেডিকেলটাও হয়ে গেল, আর এইচএসসির পরে নতুন যে কোর্স আসবে সেটা কমপ্লিটলি ফ্রি। শুধু তা না, জিক ইংলিশেও কিন্তু সপ্তাহে 2টা করে ক্লাস হবে, তবে সপ্তাহে জিক ইংলিশের ক্লাস হবে 13 তারিখ থেকে, একটু লেটে শুরু হচ্ছে, কারণ জিকে ইংলিশ গ্রুপে আসলে সবাই একসাথে ক্লাস করবো, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমার, কারণ ওখানে তো আর আলাদা কোনো ব্যাপার নাই, এখানে আলাদা ব্যাপার আছে, তোমাদের স্ট্র্যাটেজির ব্যাপার আছে, সব আমরা বলবো আস্তে আস্তে। তো যার জন্য এখানেই ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের ডিফারেন্স এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে 13 তারিখ থেকে জিকে ইংলিশ গ্রুপের কার্যক্রম, সপ্তাহে 2টা করে ক্লাস, আর কিন্তু এক্সট্রা ইনফোর ক্লাসও পাবা, অনুশীলনের ক্লাস পাবা, সব পাবা, ঠিক আছে। আচ্ছা, মানে ক্লাস করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট লেকচার নোট কিভাবে করব ভাইয়া? এক্সট্রা যতটুকু পড়াইছি ততটুকু একটু আলাদা স্পেশাল একটা খাতা বানাবা, যতটুকু এক্সট্রা পড়াইছি ততটুকু একটু নোট করবা। এর বাইরে আমি চেষ্টা করি যে সব যেন এখানে থাকে, তবে কিছু ইনফো একটু বাইরে থেকে চলে আসে। তো অ্যালিফ্যাটিক যৌগে ধরো আমি সিগমা বন্ধন সংখ্যা, অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন কতগুলো আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে মোট পরমাণু বিয়োগ 1, যেমন মিথেনের ক্ষেত্রে পরমাণু 5টা বিয়োগ 1 4টা। ধরো C2H5OH এর ক্ষেত্রে পরমাণু 5 2 7 9টা বিয়োগ 1 8টা। আর অ্যারোমেটিক যৌগে হচ্ছে সিগমা বন্ধন কয়টা? মোট পরমাণু সংখ্যা
মোট পরমাণু সংখ্যা। ধরো বেনজিন কয়টা পরমাণু? 12টা। তাহলে বেনজিনের সিগমা বন্ধন কয়টা বলো? বেনজিনের সিগমা বন্ধন কয়টা? 12টা। বেনজিনের সিগমা বন্ধন কয়টা? 12টা। বেনজিনের সিগমা বন্ধন কিন্তু ভাইয়া 12টা। ক্লিয়ার জিনিসটা? ওকে, ক্লিয়ার। সিকিউর টপিকগুলো আমি বলে দিচ্ছি, আজকে এতটুকু কম পড়াইলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে 8টা পরমাণু 7টা সমযোজী বন্ধন। মজা না জিনিসটা? বলো মজা কিনা? মজা। এই যে মিথাইল অ্যালকোহল মানে CH3OH, দেখো 5টা সমযোজী বন্ধন। আচ্ছা, এখন একটু চলে আসো আণবিক অরবিটাল। আণবিক অরবিটাল মানে কি? এই যে যখন একটা সমযোজী বন্ধন তৈরি হয়, তাই না? মানে দুইটা পরমাণু মিলে একটা, মানে দুইটা পারমাণবিক অরবিটাল মিলে একটা আণবিক অরবিটাল তৈরি করতেছে। একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে, এবং সেক্ষেত্রে একটা সমযোজী বন্ধন, তাহলে সমযোজী বন্ধনে কি তৈরি হয়? আণবিক অরবিটাল, দুইটা পারমাণবিক অরবিটাল মিলে, এবং এখানে অধিক্রমণ হয়। অধিক্রমণ যত বেশি হয় সমযোজী বন্ধনটা তত স্ট্রং। খেয়াল করো, উভয় পরমাণুর অরবিটাল অর্ধপূর্ণ হইতে হবে, মানে এটা একটা বিয়ের মতো। ধরো একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনকেই সিঙ্গেল হইতে হবে, একজন মিঙ্গেল হয়ে গেলে তো সমস্যা। ঠিক আছে, সংযোগকারী উভয় অরবিটালের শক্তি অনুরূপ হইতে হবে, মানে দুইজনই মোটামুটি একই লেভেলের হইলে ভালো হয়, তাইলে পরে ঝামেলা হয় না। তাইলে সিনেমার মতো নায়িকা যদি অনেক বড় লোক হয়, নায়ক যদি অনেক গরিব হয়, সিনেমাতেই শুধুমাত্র দুইজন সুখে শান্তিতে বসবাস করতে পারে, বাস্তবে এটা সম্ভব না। ঠিক আছে, তো এর জন্য দুইজন যদি শক্তি অনুরূপ হয় খুব ভালো হয়। 3 নাম্বার হচ্ছে সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ। নায়ক নায়িকা যখন ধাক্কা খায়, সিনেমাতে দেখছো বাংলা সিনেমায় যে সামনাসামনি ধাক্কা খায়, সামনাসামনি ধাক্কা খাইলেই প্রেমটা হয়, সামনাসামনি ধাক্কা খাইলেই বিয়েটা হয়। তো এখানেও তাই, সঠিক অক্ষ বরাবর অধিক্রমণটা হইতে হবে, তাইলে না স্ট্রং একটা অধিক্রমণ হবে। 4 নাম্বার ঘূর্ণন বিপরীত হইতে হবে, মানে দুইজন ছেলে ছেলে আর মেয়ে মেয়ে হইলে এগুলো অবৈধ, না নাউজুবিল্লাহ। তাহলে একজন ছেলে আর একজন মেয়ে হইতে হবে, তাহলে এখানে একজন ছেলে আর একজন মেয়ে হইতে হবে। এখানে কি বলছি ভাইয়া? এখানে হচ্ছে একজন ছেলে আর একজন মেয়ে হইতে হবে। ক্লিয়ার? তাইলে হচ্ছে যদি এই শর্তগুলা পূরণ করা হয়, তাইলে আর হেনাকে খুঁজে বেড়ানো লাগবে না, তোমার আর বাপ্পারাজ হওয়া লাগবে না, তুমি নাইম হইতে পারবা, শাবনাজরে বিয়ে করতে পারবা। ক্লিয়ার? এখন চলে আসো, এখন সিগমা বন্ধন পাই বন্ধন এর একটা পার্থক্য আছে। চলো আমরা একটু সিগমা বন্ধন পাই বন্ধন এটার একটা পার্থক্য আছে, পার্থক্যটা দেখাই। তার আগে তোমার একটা কথা বলি, এই যে তুমি সিগমা বন্ধন আর পাই বন্ধন দেখতেছো না, এই যে দেখো ভাইয়া তুমি সিগমা বন্ধন আর পাই বন্ধন দেখতেছো, সিগমা বন্ধনের কয়েকটা বৈশিষ্ট্য আমি তোমাকে ফার্স্টে একটু বলি। সিগমা বন্ধন, আচ্ছা আমরা শেষ করে দিব 12টার ভিতর শেষ করে দিব, ঠিক আছে? 12টার পরে আর যাবো না, প্রথম রোজা ছিল আর সবাই আসলে অনেক টায়ার্ড। আমি 12টার ভিতর শেষ করে দিচ্ছি, যতটুকু পারি পড়তেছি, কোনো প্যারা নাই, ঠিক আছে? আর তোমাদের কিন্তু একদিন গ্যাপ আছে, তোমাদের প্রথম 2 সপ্তাহ আমি কিন্তু 3 দিন করে ক্লাস দিছি, তারপর থেকে হচ্ছে 4 দিন করে ক্লাস, ফলে আমরা আস্তে আস্তে এগোবো, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ, নাইম শাবনাজ কারা? আহারে, আমরা পুরোনো যুগের মানুষ, আমরা নাইম শাবনাজকে চিনি। আচ্ছা কে কে নাইম শাবনাজকে চিনো হাত তুলো, কে কে নাইম আর শাবনাজকে চিনো হাত তুলো, বলো। আচ্ছা, তো সিগমা বন্ধন যেটা, সেটা হয় সরল রেখা বরাবর। সিগমা বন্ধন হয়, এই সিগমা বন্ধনের দন্তীয় স দিয়ে অনেক কিছু মনে রাখা যায়। সিগমা বন্ধন হয়, সিগমা বন্ধনে সর্বোচ্চ অভিলেপন হয়, সর্বোচ্চ অভিলেপন। আর সিগমা বন্ধন হচ্ছে সিঙ্গেল বন্ধন, মানে সিগমা বন্ধন হচ্ছে সিঙ্গেল বন্ধন। সিগমা বন্ধন হচ্ছে সব অরবিটালে ঘটে, এই সব অরবিটাল জিনিসটা আমি বুঝাচ্ছি। সিগমা বন্ধন হয় সব অরবিটালে, এবং সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী। তাহলে সিগমা বন্ধন সরল রেখা বরাবর হয়, সিগমা বন্ধনের সর্বোচ্চ অভিলেপন হয়, সিগমা বন্ধন সিঙ্গেল বন্ধন, সিগমা বন্ধন সব অরবিটালে হয়, আর সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন। সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন, সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এইটা আমি মুছে দিচ্ছি। সিগমা বন্ধন সরল রেখা, সর্বোচ্চ অভিলেপন, সিঙ্গেল, সব অরবিটালে, আর হচ্ছে শক্তিশালী বন্ধন। আর একটা কি বলছি? শক্তিশালী বন্ধন, ওটা মুছে দিচ্ছি। এখন চলে আসো
সিগমা বন্ধনের অপোজিট বৈশিষ্ট্যগুলা পাই বন্ধন, আর শেখা লাগতেছে না। দেখো সরল রেখায়, তাহলে এটা আসলে সমান্তরালে, এটা সর্বোচ্চ অভিলেপন, তাহলে এখানে পার্শ্ব অভিলেপন, আর এখানে মুখোমুখি সর্বোচ্চ। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল বা একক বন্ধন, তাহলে এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। সিগমা বন্ধনে অক্ষ বরাবর ঘুরতে পারে, পাই বন্ধনে ঘুরতে পারে না। আর লাস্টে যেটা বলছিলাম যে সিগমা বন্ধন সব অরবিটালে হয়। এখন সব অরবিটাল বলতে কি বুঝাই? দেখো অরবিটাল আছে দুই রকম। বিশুদ্ধ অরবিটাল হচ্ছে, কয়টা বাজে? হ্যাঁ, এখনো সময় আছে। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। কি বলছি? বিশুদ্ধ অরবিটাল হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল আর এফ অরবিটাল। আর শঙ্কর অরবিটাল কি? বিশুদ্ধ অরবিটাল গুলো মিক্স করলে যেটা হয় ওইটা হচ্ছে শঙ্কর অরবিটাল। যেমন sp, sp2, sp2 ডি, এইগুলা হচ্ছে শঙ্কর। এখন সিগমা বন্ধন হয় সব অরবিটালে, অর্থাৎ বিশুদ্ধ অরবিটালেও হয়, শঙ্কর অরবিটালেও হয়। তাহলে পাই বন্ধন কই হয়? পাই বন্ধন হয় পিডিএফ অরবিটালে। তোমরা প্রায় বলো ভাই পিডিএফ দিবেন না, ভাই পিডিএফ কই? তাহলে পাই বন্ধনটা হয় পিডিএফ অরবিটালে। তাহলে পি অরবিটালে, ডি অরবিটালে আর এফ অরবিটালে। পাই বন্ধন হয় পি অরবিটালে, ডি অরবিটালে আর হচ্ছে এফ অরবিটালে, মানে এই তিনটাতে হয়। তাহলে পাই আমি যদি জিজ্ঞেস করি বলো তো পাই বন্ধন কই হয় না, বলো পাই বন্ধন কোথায় হয় না? পাই বন্ধন এস অরবিটালে হয় না, শঙ্কর অরবিটালে পাই বন্ধন হয় না। এস অরবিটালে পাই বন্ধন হয় না, শঙ্কর অরবিটালে পাই বন্ধন হয় না। এস অরবিটালে পাই বন্ধন হয় না, শঙ্কর অরবিটালে পাই বন্ধন হয় না। আমরা এটা মুছে দিচ্ছি, আমরা এটা ভাইয়া মুছে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে অরবিটালের এই যে দেখো একেবারে লাস্টে চলে আসো, অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ, এটা দিচ্ছে পলিং। একটু বলো তো, অরবিটালের সংকরণ মতবাদ যেটা, সেইটা পলিং দিছে। সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য আরেকটা মতবাদ আছে ইলেকট্রনীয় তত্ত্ব। এই ইলেকট্রনীয় তত্ত্ব কে দিছে? হাইব্রিডাইজেশনটা পলিং দিছে। ইলেকট্রনীয় তত্ত্ব যেটা, সেইটা কে দিছে? আমাকে বলতে হবে ইলেকট্রনীয় তত্ত্ব যেটা, সেইটা কে দিছে। দেখো এখানে আমরা লাস্টে আরেকটা জিনিস পড়বো, এরপরই আমরা আজকের ক্লাস শেষ। জাস্ট এই একটা চার্ট, এই চার্ট পড়ে আমরা এই কোশ্চেনগুলো একটু সলভ করি, তাইলে হচ্ছে আমরা সমগোত্রীয় শ্রেণী আজকে আর পড়তেছি না। ঠিক আছে? আজকে আমরা আসলে অনেক কম পড়লাম। আমি সমানুটা চাইছিলাম যে কিছুটা পড়াবো, পুরোটা না পারলেও, তো সেটা আসলে সম্ভব হয় নাই। কিন্তু সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এর থেকে বেশি পড়বো। ঠিক আছে? ওকে, এই জায়গাটা একটু দেখি আসো। সেটা হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে ইথেন, এটা ইথিন, এটা ইথাইন, অর্থাৎ সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এখন তুমি আমাকে বলো তো সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড কোথায় বন্ধনটা বেশি স্ট্রং? ধরো এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল, কার্বন কার্বন ট্রিপল। ফলে যেখানে বন্ধন স্ট্রং সেখানে বন্ধন দূরত্ব কম। ফলে দেখো ইথেনে বন্ধন দূরত্ব হচ্ছে কার্বন কার্বন 154.154 ন্যানোমিটার, ইথিনে 134। আমি এভাবে মনে রাখতাম 154, 134, 120, কারণ এই যে 0.154 ন্যানোমিটার, 0.134 ন্যানোমিটার, এটা থেকে এইভাবে মনে রাখা সহজ। আর ইথাইনে হচ্ছে 0.120 ন্যানোমিটার। আবারও বলি 0.154 ন্যানোমিটার, 0.134 ন্যানোমিটার। ফলে বন্ধন যত বাড়তেছে তত কিন্তু বন্ধন দূরত্বটা কমতেছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। 2 নম্বরে আসো, বন্ধন কোণ। এইখানে যে সংকরণ, দেখো এটা হচ্ছে sp3 সংকরণ। এই সংকরণগুলো আমরা অন্যান্য অধ্যায়ে শিখবো, ডিটেইলসে শিখবো। ঠিক আছে? যে কেন ইথেনে sp3, কেন ইথিনে sp2, আর কেন ইথাইনে sp সংকরণ, এগুলো আমরা বুঝবো। যদি কারো কনসেপ্ট ক্লিয়ার না থাকে এগুলো আমরা ক্লিয়ার করে দিব ফিউচারে। আচ্ছা, তাহলে আসো, sp3 তে হচ্ছে একটা s তিনটা p, ফলে s হচ্ছে 25%, sp2 তে একটা s দুইটা p, s 33%, একটা s একটা p, s 50%। বন্ধন যে বন্ধন কোণ sp3 সংকরণে হয় 109.5, sp2 সংকরণে হয় 120 ডিগ্রি, আর sp সংকরণে হয় 180 ডিগ্রি। এবং যদি sp3 হয়, sp2 হয় আর sp হয়, তাহলে জ্যামিতিক গঠনটা কি হয় সেটাও আমরা জানি, যে sp3 তে চতুস্তলকীয়,
sp2 তে হচ্ছে সমতলীয় ট্রাইগোনাল এবং sp তে হচ্ছে সরল রৈখিক। sp তে হচ্ছে ভাইয়া সরল রৈখিক, sp তে সরল রৈখিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আসো, সমগোত্রীয় শ্রেণী আর শিখতেছি না আমরা, জাস্ট এখানে একটু বিগত বছরে আসা প্রশ্নগুলো একটু দেখতে চাই। নিচের কোনটা হেটারোসাইক্লিক যৌগ? আচ্ছা আমাকে একটু বলো তো হেটারোসাইক্লিক যৌগ কোনটা, বলো। হেটারোসাইক্লিকের কথা মনে আছে? এফটিপি, ফিউরান, থায়াফিন, পিরিডিন, পাইরোল, কোনটা মিলল? নিচের কোন যৌগটির সংকেত সঠিক নয়? ভাইয়া এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা জৈব যৌগ অধ্যায়টা যখন তুমি শেষ করবা, এই প্রশ্নগুলোর মতো সহজ প্রশ্ন আর নাই। যেমন এই যে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটার আরেকটা নাম ইথানোইক অ্যাসিড। হ্যাঁ, যেমন তুমি অ্যাসিড যখন পড়বা দেখবা যে অ্যাসিডের প্রথম সদস্য ফর্মিক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ঠিক তারপরের সদস্য CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, মিথাইল ক্লোরাইড। এই যে দেখো এটা মিথেন, একটা এইচ সরে একটা এইচ সরাই দিলা তখন থাকলো CH3, একটা জায়গায় ক্লোরিন আনলা, তো মিথেনের থেকে একটা ক্লোরিন আনলে সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এই যে মিথেন থেকে। আর মিথাইল হচ্ছে CH3 আর অ্যালকোহল মানে ওএইচ। আচ্ছা sp2 সংকরণের বন্ধন কোণ কত? আমরা মাত্র দেখে আসছি sp2 সংকরণের বন্ধন কোণ 120 ডিগ্রি। sp2 সংকরণে বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে মোটামুটি আমরা আজকের ক্লাস এ পর্যন্ত রাখতেছি, ঠিক আছে? কারণ আজকে প্রথম রোজা ছিল, রোজা রেখে অনেকেই মারাত্মক টায়ার্ড। আমার মনে হচ্ছে যে আজকের ক্লাসটা আমরা আর প্রলং না করি, কারণ সেহরি আছে, অনেক ঘুমায় যাবা। তো রোজার ভিতরে আমরা আসলে খুব স্বাভাবিকভাবে হয়তো ফুল স্পিডে না যেতে পারলেও রোজা শেষে আমরা ফুল স্পিডে উঠবো এবং আস্তে আস্তে আমরা আমাদের স্পিডগুলো বাড়াবো, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। যেটা তোমাদের বলছিলাম যে আজকের যে ক্লাস, এটা কেমন লাগলো এই রিভিউটা মাস্ট দিতে হবে, এবং তোমাদের একটা রিভিউ কন্টেস্ট আছে। এই কন্টেস্টে এই জন্য যে যেন যারা ভর্তি হতে চায় তারা বুঝতে পারে যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, আমাদের ক্লাসগুলো কি ভালো হয় নাকি খারাপ হয়, ঠিক আছে? আর একটা কথা বলি যে বায়োলজি এবং কেমিস্ট্রি পুরোটা আমার। বায়োলজি এবং কেমিস্ট্রি সব ক্লাস আমি নিব, এবং বায়োলজি এবং কেমিস্ট্রিতে 55 মার্ক, 50%-এর বেশি মার্কস, এবং এই 55 মার্কের দায়িত্ব আমার। এবং আমি দায়িত্ব নিলাম যে যারা ক্লাসগুলো সব করবা, এই 55 মার্কের মিনিমাম 53 থেকে 54 মার্ক, একটা দুইটা আমি অ্যাক্সিডেন্টালি মিস যাইতে পারে, 53 থেকে 54 মার্ক আমি কথা দিচ্ছি তুমি ক্লাস থেকে পাবা। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার আমার কথা মনে পড়বে, ঠিক আছে? এতটুকু। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।